ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের গত ক্লাসে যেখানে শেষ করছিলাম তারপর থেকে স্টার্ট করব, অর্থাৎ আজকে আমরা প্রথমে অনেকগুলো ম্যাথ করব। ম্যাথ করার পর আজকে নতুন অল্প একটু পড়বো, খালি হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি, যেটা অলরেডি আমরা জানি, কারণ ব্যাগ যেহেতু বের করতে পারি তাহলে গতিশক্তি যে বের করা যায় 1/2 mv², সেটা আমরা করব পরে, কোনো ব্যাপার না। আগে আমরা কয়েকটা ম্যাথ করে নিই, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো আসলে সহজ বলে অনেকে দেখা যায় ম্যাথগুলো স্কিপ করে চলে যায়, তখন অনেকের ক্ষেত্রে প্রবলেম সলভ করতে একটু কষ্ট হয়ে যায়। তো আমি ওই জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে অনেকগুলো ম্যাথ করাচ্ছি, যেহেতু অধ্যায়টা একটু ছোটো, তাহলে আমি ম্যাথ যার কারণে বেসিক কম পড়ানো লাগবে, যার কারণে ম্যাথের প্রতি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ বেশি ম্যাথ আমি করাই দিব। ডিফারেন্ট টাইপসের যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ করা দিব। কি আজকে সবাই এত স্লো জয়েন করতেছে কেন? কুইকলি সবাইকে মেনশন দাও। আমাদের ফেড ক্লাসে যারা আছে তাদেরকে মেনশন দাও। ক্লাসে তো একটা টাইম দেওয়া আছে, এই টাইমের বাইরে তুমি 2-1 মিনিট লেট করতে পারো, 10-15 মিনিট লেট করে আসলে তো হবে না। আলহামদুলিল্লাহ আছে ভালো। আচ্ছা, তোমরা যারা জয়েন করছো আমাকে একটু কনফার্ম করো তো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমাকে একটু কনফার্ম করো তো। যারা জয়েন করছি আমরা একটু কনফার্ম করি আমাদের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার হলে আমরা এখনই স্টার্ট করে দিচ্ছি। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কি না একটু কনফার্ম করো, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। ওকে, নাও তাহলে আমরা শুরু করে দিই। ওকে, তাহলে আমরা শুরু করি। একটু যদি খেয়াল করো, আমরা এখানে দুইটা কোয়েশ্চেন লিখছি। প্রথমটা হচ্ছে এমবি মান হচ্ছে মাদ্রাসা বোর্ড 2017 সালে এই কোয়েশ্চেনটা আসছিল। আমি একটু দাগ টেনে দিই, না তোমরা আবার এলোমেলো করে ফেলবা। এই উপরের কোয়েশ্চেনটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2016-17 সালে সিকিউতে আসছিল। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে 10-11 সেশনে বুয়েটে আসছিল। তা আমরা দুইটাই সলভ করব। প্রথমে আমরা মাদ্রাসা বোর্ডেরটা সলভ করে নিই। তো মাদ্রাসা বোর্ডের এটা দেখলে তুমি দেখবা উদ্দীপকে কয়েকটা জিনিস বলা আছে। মাদ্রাসা বোর্ডের তুমি কোয়েশ্চেনটা দেখবা উদ্দীপকে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটাকে তারা নিজেরাই নাম দিয়ে দিছে ইকুয়েশন নাম্বার 1। দেখে আশা করি তোমার পরিচিত মনে হচ্ছে এই ইকুয়েশনটা। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এটাকে তারাই 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিছে, এটাকেই তারা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিছে। দেখেই বুঝতে পারতেছো আমাদের সিম্পল হারমোনিক মোশনের এক্সের ইকুয়েশন, সরণের ইকুয়েশন 1 নম্বর 2 নম্বর। এরপর তারা বলছে আদি সরণ 3 সেন্টিমিটার। কথাটা বুঝো। আদি সরণ 3 সেন্টিমিটার, আমি এদিকে লিখি, এটাতে আমরা ম্যাক্সিমাম প্যাচ লাগাই। এই লাইনটা খুব বেশি মারাত্মক। আদি সরণ 3 সেন্টিমিটার, এই কথাটার মানে কি? তোমাকে সরণ বলে নাই, আদি সরণ বলছে। সো আদি সরণ মানে হচ্ছে স্টার্টিং মোমেন্টে সরণ। তাহলে আদি সরণ কথাটার মানে হচ্ছে স্টার্টিং মোমেন্টে সরণ। আর স্টার্টিং মোমেন্ট কথাটার মানে হচ্ছে টাইম টি ইকুয়ালস টু 0, কারণ সময় যখন শূন্য তখন আমি তাকে বলি হচ্ছে আদি অবস্থান। কারণ যে কোনো কিছুর সময় আমরা শুরু করি শূন্য থেকে, যাত্রা আরম্ভ করো, দেন যখন যাত্রা আরম্ভ করতেছি তখন টাইম কাউন্টস ফ্রম নাও। দেন যখন আমরা যাত্রা আরম্ভ করতেছি স্টার্টিং পজিশন, সো ইউ নিড টু ফলো টাইম টি ইকুয়ালস টু 0। এটা তোমাকে কখনো বলা থাকবে না। আই রিপিট অ্যাগেইন, তোমাকে এখানে দেখো ইকুয়েশনে কিন্তু টাইমের সাথে রিলেশন আছে। সো যখনই তোমাকে বলছে সরণ, আমরা জানি সরণ হচ্ছে এক্স এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। কিন্তু এই এক্সটা তো যে কোনো মোমেন্টে হইতে পারে। যেমন ফর এক্সাম্পল দেখো, আমরা জানি এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। ভাইয়া আমাদের এখানকার সরণটাকে বলা হয়, ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই এটাকে বলা হয় সরণ। কখন সরণ? যখন টাইম টি, এর মানে
টি সময়ে সরণ, এটা হচ্ছে টি সময়ে সরণ। যখন আমি লিখব x ইকুয়ালস টু হচ্ছে a সাইন অফ ওমেগা ইন্টু টি প্লাস ডেল, এই টি এর জায়গায় যখন আমরা শূন্য বসাই দিব, ঠিক এই মুহূর্তে এটাকে বলা হয় শূন্য সময়ে সরণ, এটাকে বলা হয় শূন্য সময়ে সরণ। আর শূন্য সময়ে সরণ মানে বুঝতেই পারতেছ, দিস ইজ আওয়ার আদি সরণ। এই ম্যাথের সবচেয়ে বড় ঝামেলা এটা, মানে আমরা যে কাজটা করি সলভ করতে পারি না কেন? কারণ আমরা খুঁজি আমার ঠিক হই, আমার ঠিক হই, আমার ঠিক হই। আরে বাবা রে বাবা, তোমাকে তো আদি সরণ নামে একটা কথা বলছে, আদিম বুঝতে হবে তো। আদি সরণ মানে স্টার্টিং মোমেন্টের সরণ, আর স্টার্টিং মানে হচ্ছে টাইম টি ইকুয়ালস টু 0। বল আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা? এই সেন্সটা যতক্ষণ পর্যন্ত মাথার ভিতর জাগ্রত করতে পারবা না, এই টাইপসের কোনো ম্যাথই তুমি সলভ করতে পারবা না। এটা অনেকেই বুঝে না। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা? না বুঝলে আবার বুঝাবো, খালি বুঝছি কিনা ওইটা বলো, এটা বুঝছি কিনা? তাহলে আমি আবারও বলছি, তোমাকে তারা বলছে আদি সরণ, কিন্তু তুমি তো মহাজ্ঞানী, কারণ আমার স্টুডেন্ট না, তুমি মহাজ্ঞানী। যখন আদি সরণ বলছে তুমি বুঝে গেছো, আদি সরণ মানে হচ্ছে শুরুতে সরণ, শুরু মানে হচ্ছে সময়ের মান শূন্য, আর সময়ের মান যদি ধরি আমরা শূন্য, তাহলে এই ম্যাথ করার সময় আমাদের হবে পূর্ণ, এর মানে আমাদের ইজিলি ম্যাথ মিলে যাবে। এটা বুঝছি কিনা? আচ্ছা, কয়েকজনে বলতেছে আবার, আর ম্যাক্সিমামে বুঝছি, আবার বলি আমি। হ্যাঁ, দেরিতে আইসা বলতেছে বুঝি নাই, এগুলোর সবগুলোর পিটান দরকার। দেরিতে আইসা বলতেছে ভাই বুঝি নাই, যেগুলো দেরিতে আসছে এগুলোর আর বোঝানো উচিত না। আচ্ছা, আমি জিজ্ঞেস করি তো, অপরাজিতা দাস মৌ, তারপর হচ্ছে বিবি মরিয়ম, হাবিব বাশার, সাইফুল, তোমরা কি শুরু থেকে ছিলা? সত্যি করে বলবা, তোমরা শুরু থেকে ছিলা? সত্যি করে বলো, শুরু থেকে ছিলা? এসকে ধ্রুব, শুরু থেকে ছিলা? হ্যাঁ, হাবিব বাশার এবার এখন বুঝে গেছে। বলে রে কি দিয়ে মরম, এখন যদি আমি এখন মানে হাতটা কুরকুর করতেছে, এই যে এটা দিয়ে মারা উচিত, ছোটোবেলা আম্মু মারতো এটা দিয়ে ধাম ধাম করে, জোস একটা জিনিস। হ্যাঁ, এটা দিয়ে মারবো না, এটা দিয়ে মারা মাথা বাড়াবো না। তোমাদের একটা টাইম দেওয়া আছে না, তোমাদের একটা টাইম দেওয়া আছে না? বিবি মরিয়ম, নামাজ পড়ছি যে দেরি হয়ে গেছে, এইসব ফটো আমার দিও না। আমি নামাজের টাইমে কখনো ক্লাস দিই না, বিশেষ করে মাগরিবের নামাজের টাইমে, যেহেতু এই নামাজটা হচ্ছে সেন্সিটিভ, টাইম টু টাইম পড়তে হয়। মাগরিবের আজান দিয়ে হচ্ছে 6:45 থেকে 50-এর ভিতরে, নামাজটা হয়ে যায় তোমার 7টার ভিতরে, আর তুমি 7:15-তে এসে বলতেছো তোমার নামাজের জন্য টাইম দেরি হয়ে গেছে। না, আমার শিখাচ্ছ, মারই মাথা ফাড়ে ফেলবো এক একটারে। সবগুলো দেরিতে আসছে, সবগুলো দেরিতে আসছে। আসো, আজকের জন্য বুঝে দিচ্ছি, নেক্সট দিন আমি মার্ক করে রাখতেছি। কে কে শুনো? অপরাজিতা দাস মৌ, বিবি মরিয়ম, সাইফুল, ধ্রুব, হাবিব বাশার, আর কেউ ছিল ভুলে গেছি। এই যারা যারা দেরিতে আসছো, তোমরা আগামী দিন সবার আগে এসে হাজিরা দিবা। দেখো, কথাটা আমি বলি আবার, এই প্রশ্নটা আমি আবার শুরু থেকে বলতেছি। এটা হচ্ছে এমবি, মানে হচ্ছে মাদ্রাসা বোর্ড। কিছুক্ষণ পরে তো আমরা জিজ্ঞেস করো, ভাই এখানে আপনি কি এমবি দিচ্ছেন 2017 সালের? এমবি মানে হচ্ছে মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ড 2017 সালে আমাদের এই কোয়েশ্চেনটা আসছিল। এটা হচ্ছে সৃজনশীল, উদ্দীপক হচ্ছে এতটুকু, এই গ আর ঘ নাম্বার কোয়েশ্চেন। এখন উদ্দীপকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এটা দিয়ে তারা বলে দিয়েছে ইকুয়েশন নাম্বার 1, এটা দিয়ে তারা বলে দিয়েছে ইকুয়েশন নাম্বার 2। এরপর তারা বললো আদিসরণ 3 সেন্টিমিটার। এই আদিসরণ নিয়ে আমি কথা বলতেছি। আমরা জানি সরণের ইকুয়েশন হচ্ছে x = a sin of omega t plus del। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই যে সরণ x, এটা কিন্তু নির্দিষ্ট না। তুমি যদি এটার ইকুয়েশন আঁকো, এটার ইকুয়েশন দেখো, ইকুয়েশনটা দেখতে এরকম, গ্রাফটা দেখতে এরকম হবে না? এর মানে কি, এইদিকে যদি আমি টাইম টি ধরি, সময় যত আগাচ্ছে সরণের মান পরিবর্তন হচ্ছে,
সময় যত পরিবর্তন হয় সময়ের সরণের পরিবর্তন হয়। এ মানে এই সরণটা হচ্ছে নির্দিষ্ট টাইমের সরণ, এই সরণটা হচ্ছে নির্দিষ্ট টাইমের সরণ। কোন টাইমের সরণ? সেটা হচ্ছে এই টি টাইম। তোমাকে বললো 3 সেকেন্ড সময়ের সরণ, তুমি এই জায়গায় 3 সেকেন্ড বসাই দিলে 3 সেকেন্ড সময় সরণের মান পেয়ে যাবা। তোমাকে বললো 100 সেকেন্ড সময়ের সরণ, তুমি পেয়ে যাবা। তোমাকে বললো 420 সেকেন্ডের সময়, তুমি 420 বসে আনসার পেয়ে যাবা। তোমাকে বলছে আদি সরণ। আদি সরণ কথাটার মানে কি? আদি মিন্স হচ্ছে ইনিশিয়াল পজিশন, স্টার্ট ফ্রম ইনিশিয়াল পজিশন। সো আদি সরণ মানে হচ্ছে সে যখন স্টার্ট করতেছিল ঠিক ওই মুহূর্তে সরণ। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন স্টার্টিংয়ে এরকম বললো? কারণ দেখো আমরা গত ক্লাসে বলছিলাম, আমরা আগের ক্লাসগুলোতে বলছিলাম এই গ্রাফটা এমন হবে তা না, কিন্তু গ্রাফটা এমনও হইতে পারে, গ্রাফটা এমনও হইতে পারে কারণ এই যে তার আদিদশা নামে একটা ব্যাপার আছে, শুরুতে সে তো সাম্যাবস্থায় নাও থাকতে পারে। সো সে যে কোনো জায়গা থেকে আরম্ভ করতে পারে যাত্রা। এখন আমার কথা হচ্ছে সে বলছে আদি সরণ, তাহলে সরণ মান হচ্ছে কার মান? এক্স এর মান। কিন্তু এক্স এর সেই মানটাই হচ্ছে এই 3 সেন্টিমিটার, যেটা হচ্ছে আদি। আদি মানে হচ্ছে স্টার্টিং মোমেন্টে সরণ। আদি সরণ মানে কি? স্টার্টিং মোমেন্টে সরণ। আর কোনো একটা জিনিসের স্টার্টিং মোমেন্ট বলতে আমরা ফিজিক্সে কি বুঝি? স্টার্টিং মোমেন্ট ইজ দ্যাট টাইম হোয়েন টাইম টি ইকুয়ালস টু 0। অর্থাৎ যখন টাইম টি ইকুয়ালস টু 0 ওই টাইম ওই মুহূর্তে যে কোনো কিছুকে আমরা বলি স্টার্টিং। যখন টাইম টি ইকুয়ালস টু 0 তাকে বলি স্টার্টিং। যখন টাইম টি ইকুয়ালস টু 0 তখন সরণকে বলি আদি সরণ। যখন টাইম টি ইকুয়ালস টু 0 তখন ব্যাগকে আমরা বলি আদি ব্যাগ। একইভাবে যখন আমাকে যেহেতু বলছে আদি সরণ, তাহলে বুঝে নিতে হবে এই সরণটা হচ্ছে তখন যখন সময়ের মান হচ্ছে 0। তাহলে প্রশ্নে কখনো বলা থাকবে না টি ইকুয়ালস টু 0, প্রশ্নে বলা থাকবে আদি সরণ 3 সেন্টিমিটার। আর আদি সরণ মানেই হচ্ছে টি ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল, এই ইকুয়েশনের সরণ মানে হচ্ছে এই টি সময়ে সরণ। তাহলে আমি যদি এখন এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা, এই টি এর জায়গায় যদি 0 বসাই দিই, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 0 সময়ের সরণ। আর 0 সময়ের সরণ মানে কি? স্টার্টিং ফ্রম ইনিশিয়াল পজিশন। এর মানে যখন আমরা কাউন্টিং স্টার্ট করলাম ঠিক ওই মুহূর্তে সরণটা ছিল এত। এবার কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে পরীক্ষায় তোমার এখানে উদ্দীপকের কোথাও বলা নাই টাইমের মান 0, উদ্দীপকে বলা আছে আদি সরণ। সেখান থেকে বুঝলাম ওই আদি সরণকে যখন আমি চিন্তা করব, ওই আদি সরণের কথা আমি যখন চিন্তা করব, আদি সরণের কথা আমি যখন চিন্তা করব, আদি সরণের মান যখন আমি 3 সেন্টিমিটার বসাই দিব, ঠিক ওই মুহূর্তে তোমাকে অবশ্যই টি এর মান 0 বসাইতে হবে। কথা ক্লিয়ার কিনা? এই আনসার দাও। অপরাজিতা দাস মৌ, তারপর কে ছিল? বিবি মরিয়ম ছিল, হাবিব বাশার ছিল, এস কে ধ্রুব ছিল, তারপর হচ্ছে সাইফুল ছিল। বলো এই তোমাদের ক্লিয়ার কিনা? তোমরা সবাই আনসার দাও। দেরিতে আসছো, তোমাদের কিন্তু মার্ক করে রাখছি। ভাই আমার কিন্তু মানে এই যে আমার মেমোরি খুবই বাজে, পড়াশোনা মনে থাকে না, কিন্তু নামগুলো আল্লাহর রহমতে নামগুলো মনে থাকে। ওকে যাক, আচ্ছা বুঝতে পারলাম। এবার আসো তাহলে আমি তোমাদেরকে দেখাই। তাহলে আমি এই জিনিসটা মুছে ফেলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিক বললাম আমি ম্যাথ করানোর জন্য। আসো আমরা কিন্তু এই অধ্যায়ে ম্যাথগুলো একটু বেশি ফোকাস করতেছি, কারণ এই অধ্যায়ে থিওরি একটু কম। হ্যাঁ আরেকটা আসছে, এটা তো এখনো দেখানো হয় নাই, আজকে এটা নিয়ে বসছি। আলফি হোসাইন রূপা, এই রূপা তোমারও ভাগ্য খারাপ আছে, আগামী ক্লাসে যাতে সবার আগে তোমারে দেখি। অলরেডি 5 জনকে মার্ক করা হয়েছে, অপরাজিতা দাস মৌ, হাবিব বাশার, এস কে ধ্রুব, তারপর হচ্ছে সাইফুল, আরেকটা ছিল কে জানি, বিবি মরিয়ম। এখন 5 নম্বরে যুক্ত হয়েছে তুমি রূপা। এই রূপা তুমি আপাতত না বুঝলে স্টপ থাকো, পরে আবার রিভিশন করে নিও। বাট কত হচ্ছে আগামী ক্লাসে আমি তোমার সবার প্রথমে এই 6 জনটা ক্লাসে দেখতে চাই। ওকে দেখো রূপা তোমার জন্য আমি বলে দিচ্ছি, রূপার জন্য শুধুমাত্র ডেডিকেটেড টু রূপা। আদি সরণ যখন বলবে, আদি মানে কি? শুরুতে, তাহলে টাইমের মান কত? 0। কোনো একটা জিনিস যখন শুরু তখন টাইমের মান কত? 0। সো রূপা তুমি এতক্ষণ শুনো নাই, এখন এটা শুনে রাখো, আদি সরণ মান হচ্ছে টাইমের মান 0। ওকে আসো, তাহলে আমাকে বলা হলো এই কোয়েশ্চেনটা দেওয়া আছে 1 নাম্বার, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে 2 নাম্বার। কেন দিয়েছে তারা জানে, প্রশ্ন দেখলে আমরা জানবো। এবার হচ্ছে আদি সরণ বলা আছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা বলবো এক্স ইকুয়ালস টু 3 সেন্টিমিটার।
আর 3 সেন্টিমিটারকে তো তোমরা মিটারে প্রকাশ করতে পারবা কত 0.03 না 100 দ্বারা ভাগ করলে 0.03 মিটার আমি ডাইরেক্ট লিখে ফেললাম তবে আমি ব্র্যাকেটে লিখে দিলাম t = 0 আমি আমার সুবিধার জন্য লিখছি t = 0 এবার বলা আছে বিস্তারের মান হচ্ছে 10 সেন্টিমিটার তো আমরা জানি বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা তো বিস্তারের মান কি দেওয়া আছে বিস্তারের মান হচ্ছে 10 সেন্টিমিটার তাহলে 0.1 মিটার এটা হচ্ছে বিস্তার এরপর পর্যায়কাল দেওয়া আছে 20 সেকেন্ড কার মান পর্যায়কাল তাহলে পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি এটা দেওয়া আছে 20 সেকেন্ড তাহলে দেখো এই যে ডেটাগুলা দিস ইজ আওয়ার গিভেন ডেটা বা গিভেন ভ্যালু এবার তোমাকে কি কোয়েশ্চেন করছে দেখো তোমাকে কোয়েশ্চেন করছে 3 নম্বরে মানে তারা এত ভালো যে নর্মালি কোয়েশ্চেন করার সময় এরকম করে যে আদি দশার মান নির্ণয় করো ওমা তারা বলছে কি সমীকরণ 2 হতে আদি দশার মান নির্ণয় করো মানে সমীকরণটা তোমাকে দিয়ে দিছে এর থেকে ভালো কোয়েশ্চেন তুমি কি চাও তোমাকে বলছে সমীকরণ 2 হতে সমীকরণ 2 কোনটা তাহলে আমরা লিখব সমীকরণ 2 হতে পাই যেহেতু 2 এর কথা বলছে আমরা জানি লেখা যাবে না নর্মালি লিখলে তোমরা লিখতে আমরা জানি বাট যেহেতু তারা বলছে সমীকরণ 2 ব্যবহার করে তুমি লিখবা উদ্দীপকের সমীকরণ 2 হতে পাই তাহলে x = a sin of omega t plus del বলছে সমীকরণ 2 হতে আদি দশার মান নির্ণয় করো সো উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডেল আদি দশা মানে হচ্ছে ডেল ইপক বা আদি দশা এই আদি দশার মানটা আমাকে বের করতে হবে এর মানে তোমার দেখো এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমাকে কি বের করতে হবে ডেলের মান মনোযোগ দিয়ে খেয়াল করো তুমি কি x এর মান জানো অবশ্যই জানো সরণ তোমাকে সরণ বলে নাই আদি সরণ বলছে সরণ বললে তুমি শুধু x এর মান জানো যখন বলছে আদি সরণ তুমি x এর মানও জানো t এর মানও জানো তোমাকে বলছে বিস্তার এই বিস্তারের মানও জানো তোমাকে বলছে পর্যায়কাল আর পর্যায়কাল মানে হচ্ছে ওমেগা বের করা যায় কারণ আমরা জানি কি ওমেগা হচ্ছে 2 পাই ডিভাইড বাই টি সো আমরা বলতে পারি টি এর মান যদি আমরা বসাই দিই ওমেগার মান বের করা হয়ে গেছে এর মানে ওমেগাও আমরা জানি ডেল এর মান বের করতে হবে তাহলে আসো মান বসাই দাও x এর মান হচ্ছে কত 0.03 এর মান হচ্ছে 0.1 সাইন অফ ওমেগা দেখো অনেকে ওমেগার মান বের করবে আমিও বলছি তোমাকে কিন্তু আমি বের করব না কেন আমি বের করব না আরে বাবা তুমি বের করার পরও তো টি এর মান যখন 0 বসাবা অটোমেটিকলি এটা তো শূন্যই হয়ে যাবে সো যখন আমার বের হয়ে যাবে 0 তখন আমার শুধুমাত্র কেন এটা বের করব কোনো বের করার দরকার নাই মানে আমি বলছি মানে চাইলে বের করতে পারবা বাট তোমার বের করার প্রয়োজন নাই তাহলে এখান থেকে লেখা যায় 0.03 ডিভাইডেড বাই 0.1 এটাকে নিচে নিয়ে আসলাম সাইন অফ ডেল কারণ ওমেগা ইন্টু 0 মানে হচ্ছে 0 তাহলে এখানে 0 প্লাস ডেল মানে ডেল থাকে তো তোমার তো ডেলের মান বের করতে হবে তাহলে ডেল সমান হচ্ছে সাইন ইনভার্স 0.03 ডিভাইড বাই 0.1 এখান থেকে ক্যালকুলেশন করে যা পাও ক্যালকুলেটর তো পরীক্ষা ইউজ করবা এখানে আনসার কত সেটা ওদেরকে দেখে আমি বলে দিচ্ছি 17.46 ডিগ্রি এটাই হচ্ছে আমার আনসার তাহলে দেখো আমরা আদি দশা যেটা সেটা বের করে ফেলছি তোমাকে বলছে আদি দশার মান নির্ণয় করো আমরা বের করে ফেলছি এই ধরনের ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট 3 স্টার দিয়ে রাখবা এটার পাশে 3 স্টার দিয়ে রাখবা এই ম্যাথের বেসিকটা ইন্টারমিডিয়েট টু অ্যাডমিশন পর্যন্ত ফর এভরি স্টেপ দিস ইজ এ ইম্পর্টেন্ট ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এই ইম্পর্টেন্ট ম্যাথ একটা কথার কারণে আদি সরণ এটার কারণে আমাদের স্টুডেন্টরা ভুল করে এই বলো আমরা বুঝছি কিনা এবার তোমাকে 4 নম্বর সৃজনশীলের 4 নম্বর কোশ্চেন দেখো সমীকরণ 1 কে সমাধান করে 1 মানে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করে সমীকরণ 2 পাওয়া সম্ভব কিনা এই তোমরা বলো সবাই কমেন্টে বলো এটাকে সমাধান করে এটা পাওয়া সম্ভব কিনা এটাকে সমাধান করে এটা পাওয়া সম্ভব কিনা আরো একটু আছে গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও আরে বাপ এত কিছু লিখতে পারবো না মেইন কথাটা লিখছি তুমি অবশ্যই গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে এটাকে সমাধান করে এটা পাওয়া সম্ভব কি সম্ভব না এই সম্ভব নাকি সম্ভব না কমেন্টে বলো সম্ভব কি না দেখতেছি আজকে এখন তো দেখতেছি আজকে অপরাজিতা দাস বিবি মরিয়ম হাবিব বাসার উমা এরা কত সেঞ্চুরি হয়ে গেছে সাবাস এভাবে অ্যাক্টিভ থাকবা এই যে রূপও অ্যাক্টিভ হয়ে গেছে সাবাস অ্যাক্টিভ থেকে যাবা এখন থেকে তোমাদেরকে নাম ধরে ডাকতে হবে তারপর ঠিক হয়ে যাবে বাবা হাবিব বাসার অসম্ভব নয় দারুণ কি চিন্তা ভাবনা পোলাপানের এই যে ধ্রুব কমেন্ট করতেছে বাহ সাবাস হ্যাঁ আসো
এবার আমরা এদিকে দেখি, তাহলে এতটুকু আমরা বুঝছি সম্ভব কিনা, সম্ভব। কিভাবে সম্ভব? গত ক্লাসটা আমাদের করলেই সম্ভব। এর মানে গত ক্লাসে আমরা করছিলাম। এখন যারা নিজেকে এক্সপার্ট মনে করো ক্যালকুলাসে, তারা অবশ্যই কোন পদ্ধতিতে করবা? যোগজীকরণ, ইন্টিগ্রেশনের যে নিয়ম শিখেছি প্রথম নিয়ম সেটা দিয়ে। অর্থাৎ তুমি এটাকে প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে ডিএক্স এটাকে ভেঙে লিখবো, ব্যাগ নিব, সেখান থেকে ডিএক্স আনবো, ব্লা ব্লা ব্লা, গত ক্লাসে যা করছি তা। এটাকে দুইবার যোগজীকরণ করলে আনসারটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, দেখাই দিব। আর যারা মনে করতেছো না ভাইয়া আমি তো সূরা পদ্ধতির লোক, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? এটাকে দুইবার অন্তরীকরণ করবা। এটাকে দুইবার অন্তরীকরণ করলে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার পেয়ে যাবা। এরপর সমীকরণের বাম পক্ষে এটার মান বসাই দিবা। এটাকে তুমি করার পর দেখবে যে মাইনাস ওমেগা স্কয়ার এক্সই পাওয়া গেছে। তাহলে তুমি এই কাজগুলো করার পর এখানে বসাই দিলে অটোমেটিক বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু এটা সিদ্ধ করছে অতএব সেটা হচ্ছে এটা সমাধান। ওকে, তাহলে আমাদের এটা শেষ। যাক, আচ্ছা বলো ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা বলো তো? আশা করি হোপফুলি তোমাদের সবার ক্লিয়ার না? আসো এবার হচ্ছে আমরা বুয়েটের কোয়েশ্চেনটা করি। এই বুয়েটের যে কোয়েশ্চেনটা বললো এই কোয়েশ্চেনটা করে আমি উপরের প্রশ্নটা মুছে দিই, আমাদের জায়গা লাগবে ভালো। বুয়েটের এই যে কোয়েশ্চেনটা খুবই ইজি, ধরতে পারলে ইজি, না ধরতে পারলে ভাই চরম লেভেলের ম্যাথ। তো আসো আমরা একটু এদিকে তাকাই। ওয়ালেদুল্লাহ ভুঁইয়া, দেখছো কত ইনোসেন্ট ছেলে। এই ধরনের ছেলেই তো আমাদের দরকার। সে দেরিতে আসছে, বলে যে ভাইয়া আমার নাম তো বলেন নাই, আমি তো দেরিতে আসছি। বাবা সাবাস, তোমাকে ধন্যবাদ। ওয়ালিদ একটু পার্সোনালি তোমার গার্জিয়ানের নাম্বারটা আমাকে দিও তো। হ্যাঁ, তুমি আরও খুশি হয়ে যাবে একবারে, কারণ তুমি তো আজকের লেট পাবলিক না, তুমি প্রতিদিনের লেট পাবলিক, এটা আমি খুব ভালো করে জানি। কারণ প্রতিদিন দেখি তুমি 10-15 মিনিট পরে এসে কমেন্ট করো। আচ্ছা এবার আসো, তোমাকে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা বলার আগে আমি তোমাকে এটা বলি। স্বাভাবিকভাবে আমরা জানি, এটা তো আমরা সবাই জানি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে √/k/m, এটা আমরা সবাই জানি জানি জানি। এবার যদি আমরা বলি টি, এগুলো হচ্ছে স্প্রিংয়ের জন্য ফর্মুলা। কার জন্য? স্প্রিংয়ের জন্য। এগুলো সবগুলো স্প্রিং বা ভাইব্রেশন বা কম্পনের জন্য। কিসের জন্য? কম্পন, সিম্পল হারমোনিক মোশনের জন্য, কম্পনের জন্য, আমাদের স্প্রিংয়ের জন্য, এরকম। টি ইকুয়ালস টু আমরা জানি 2π/ω। এই ওমেগার মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কী পাবো? 2π/ω মান হচ্ছে √/k/m। এটা উপরে উঠলেও হয়ে যাবে √/m/k। এটা হচ্ছে কার ফর্মুলা? টি এর ফর্মুলা। তাহলে আমি এখানে নিচে লিখি টি ইকুয়ালস টু 2π√/m/k। এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে ভাইয়া আমাদের পর্যায়কালের ফর্মুলা। একটা হচ্ছে পর্যায়কালের ফর্মুলা পেলাম, একটা হচ্ছে ওমেগা এর ফর্মুলা পেলাম। আচ্ছা এবার আরেকটা ফর্মুলা আমি তোমাদেরকে দেখাই ভাইয়া, দেখাই। সো সেই ফর্মুলা হচ্ছে কম্পাঙ্কের ফর্মুলা। আমরা জানি কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু হচ্ছে 1/t। এবার দেখো 1/t এর মান কত? টি এর মান হচ্ছে 2π√/m/k। তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ ইকুয়ালস টু 1/2π, এই √/m/kটা উপরে উঠলে কে হয়ে যাবে? k/m হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা অবভিয়াসলি। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার কণিক কম্পাঙ্ক বের করার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল বের করার ফর্মুলা, এটা হচ্ছে আমার কম্পাঙ্ক বের করার ফর্মুলা। ওকে ওকে, এবার আসো তোমাকে একটা জিনিস ভালো করে দেখাই। এই তিনটা ফর্মুলার মধ্যে দেখো, তিনটা ফর্মুলার মধ্যে তুমি একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো, তুমি দেখবা এখানে কেটা হচ্ছে ধ্রুবক, যাকে আমরা বলতেছি স্প্রিং ধ্রুবক। এখানে 2πটা ধ্রুবক, কেটা ধ্রুবক। এখানে 2π ধ্রুবক, কেটা ধ্রুবক। এখন যদি আমি যদি স্প্রিংয়ের মধ্যে, যেমন ধরো প্রথমে একটি স্প্রিং আছে, এই স্প্রিংয়ের মধ্যে প্রথমে আমরা একটা ভর ঝুলাইলাম যার ভর হচ্ছে m1, আবার আরেকটা ভর ঝুলাইলাম আরেক ক্ষেত্রে, এবার ভর হচ্ছে আমাদের m2। তাহলে দেখো একই স্প্রিং আর একই স্প্রিং হওয়ার কারণেই স্প্রিং ধ্রুবক কে এর মান সেম। আই রিপিট এগেইন, স্প্রিং দুইটা একই হওয়ার কারণেই কে এর মান কি? সেম। তাহলে একই স্প্রিংয়ের ক্ষেত্রে দুইবার দুই রকম ভর ঝুলাইলাম। আমি 5 কেজি, মনে করো 5 কেজি ভর ঝুলাইয়া তাকে কম্পিত করলে যেরকম পাবো, 10 কেজি ভর ঝুলাইয়া কম্পিত করলে সেরকম পাবো না, অন্যরকম ডেটা পাবো। এখন এই m2 এর জন্য তার একটা কৌণিক কম্পাঙ্ক আছে যাকে নাম দিলাম ω1।
M2 এর জন্য তার একটা কণিক কম্পাঙ্ক আছে, তাকে জানি ওমেগা 2, M1 এর জন্য ওমেগা 1, M2 এর জন্য ওমেগা 2। আবার এখানে আমরা একটা পর্যায়কাল পাবো, তাকে নাম দিলাম T1। এখানেও আমরা একটা পর্যায়কাল পাবো, তাকে নাম দিলাম T2। এখানে আমরা একটা কম্পাঙ্ক পাবো, যাকে নাম দিলাম F1। এখানে একটা কম্পাঙ্ক পাবো, যাকে নাম দিলাম হচ্ছে F2। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখন আমরা যে কাজটা করব, তোমাকে পরীক্ষায় দেখা যায় রিলেশন করতে বলে, মানে যদি তোমাকে একটাই স্প্রিং বলে, আই রিপিট এগেইন, একটাই স্প্রিং বললে কণিক কম্পাঙ্কের ফর্মুলা এটা, পর্যায়কালের একটা ফর্মুলা এটা, কম্পাঙ্ক একটা ফর্মুলা এটা। বাট দুইটা স্প্রিংয়ের মধ্যে যখন কম্পেয়ার করতে বলবে, দুইটা কম্পনের মধ্যে, স্প্রিং মানে হচ্ছে কম্পন, ভাইব্রেশন, কম্পেয়ার করতে বলবে, তখন তুমি এই সূত্রগুলো দিয়ে কম্পেয়ার করতে পারবা। কিভাবে? আসো তোমাকে কম্পারিজন শিখাই। ওমেগা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে √k ডিভাইডেড বাই হচ্ছে m। কেটা হচ্ছে আমার ধ্রুবক, তাহলে আমি এখান থেকে খুব সিম্পলি বলতে পারি, এই যে আমাদের ওমেগা ইজ প্রপোর্শনাল টু 1/√m। ওমেগা ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে দুইটার ক্ষেত্রে কী হবে? ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 ইকুয়ালস টু আমরা চাইলে লিখতে পারি m2 ডিভাইডেড বাই m1 রুট। উল্টা হয়েছে না? কেন উল্টা হয়েছে? কারণ একটাই, কারণ হচ্ছে আমাদের এখানে কি, এখানে হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা ভালো, কোথায় এটা গেল? এবার যদি তুমি চাও যে পর্যায়কালের সাথে ভরের সম্পর্ক করবা, তখন তুমি এখান থেকে বলতে পারো তোমার সূত্র হচ্ছে t ইকুয়ালস টু 2π√m ডিভাইডেড বাই k। তাহলে তুমি যদি t এর সাথে m এর সম্পর্ক করো, এটা কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। t ইজ প্রপোর্শনাল টু √m মানে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। পরীক্ষা এগুলো আসতেও পারে। কিসের সম্পর্ক? এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি t1 ডিভাইডেড বাই t2 ইকুয়ালস টু হচ্ছে √m1 ডিভাইডেড বাই m2। একইভাবে আমরা পরেরটা বলতে পারি, আমি যদি কম্পাঙ্কের সাথে সম্পর্ক বের করতে চাই, আমি কম্পাঙ্কের ফর্মুলা জানি f ইকুয়ালস টু হচ্ছে 1/2π√k ডিভাইডেড বাই m। তাহলে আমরা এখানে বলতে পারি ভাইয়া, এখানে f এর সাথে m এর সম্পর্ক কেমন? আমাদের বর্গমূলের ব্যস্তানুপাতিক, f ইজ প্রপোর্শনাল টু 1/√m। নিশ্চয়ই এখান থেকে আমরা বলতে পারি ফর্মুলা হচ্ছে আমাদের f1 ডিভাইডেড বাই f2 ইকুয়ালস টু হচ্ছে √m2 ডিভাইডেড বাই m1। বলে এটা আমরা বুঝছি কিনা? ছোটোকাল থেকেই তো এগুলো পারার কথা। ইকুয়েশন দেখেই আমরা নতুন ইকুয়েশন বানানো যায়। এরকম সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে নতুন ইকুয়েশন বানানো যায় না? দুইটার মধ্যে কম্পেয়ার। এবার দেখো এদিকে দেখো, পরীক্ষায় তোমাকে একটাই স্প্রিংয়ের ডেটা দিল, কারণ একটাই কণিক কম্পাঙ্ক বের হবে, একটাই পর্যায়কাল বের হবে, একটাই কম্পাঙ্ক বের হবে। যখন দুইটাই স্প্রিংয়ের মধ্যে সম্পর্ক থাকবে, তখন দেখো দুইটাই স্প্রিংয়ের মধ্যে ঝুলানো ভর, দুইটাই স্প্রিংয়ের কণিক কম্পাঙ্ক, এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে। যখন তোমার পর্যায়কালের সম্পর্ক দেওয়া থাকবে, তখন দুইটা স্প্রিংয়ের দুইটা পর্যায়কাল, দুইটা ভর, এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে। যখন কম্পাঙ্ক, তখন হচ্ছে এই দুইটা স্প্রিংয়ের দুইটা ভর, দুইটা কম্পাঙ্ক, এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে। দেন তুমি ডিসক্লোজ করে দিবা, শেষ। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এই কনসেপ্টটা বুঝছি কিনা? হে আরেকটা আসছে, তানিশকে মুনতা আসছে এতক্ষণে। ক্লাস কয়টায় শুরু হয় আপনি জানেন না? ক্লাস কয়টায় শুরু হয়? আনাস ইবনে আল-সাদ, নিশ্চয়ই আপনি এতক্ষণে আসছেন না? এই আর কে দেরিতে আসছো বলো? আজকে কিন্তু চলতেছে, আমি নামগুলো বলি সবগুলা, কে দেরিতে আসছে। 1 নম্বর অপরাজিতা দাসমৌ, হাবিব বাসার, ধ্রুব, বিবি মরিয়ম, রূপা, আরেকটা কে রে, সাইফুল, এখন যুক্ত হয়েছে তানিশকা মুনতাহা। আসো আর কে? ওই যে আনাস আছে, আরেকটা আনাস আছে। এই তোমাদেরকে আগামী ক্লাসে সবার আগে যদি না দেখি আমি যে কী করে ফেলবো আমি নিজেও জানি না। আনাস ইবনে আল-সাদ, আফরা, এই আফরা কি আসছে? এ তো মনে আসেই নাই, এর তো কোনো কমেন্ট দেখতেছি না। ফাতেহা নীলা, ভাইয়া আপনি সবার অ্যাড্রেস জোগাড় করে আমাকে দেন, আমি গিয়ে সবার ঝাড়ু দিয়ে মেরে আসবো। এ সবাই ফাতেহা নীলাকে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিও, সে তোমাদেরকে ঝাড়ু দিয়ে বাতাস করে আসবে।
আচ্ছা আসো, এবার আমরা একটু দিয়ে খেয়াল করি। মারজানা মেহরিন পারলে বলেন কে তাড়াতাড়ি আসছে, তবে এটা শিওর যে তুমি একটু দেরিতে আসছো, আমার আগে তো কেউ আসে না, এটা আমি শিওর, ড্যাম শিওর। আচ্ছা আসো, এবার হচ্ছে এই ম্যাথটা করি ভাই, বেশি ইজি একটা ম্যাথ, খালি কনসেপ্টটা বুঝতে হবে। আসো এবার আমি উপরের জিনিসগুলো মুছি, আমরা সলিউশনটা উপরে দেখাই, সলিউশনটা উপরের অংশে দেখাই। দেখো এই ম্যাথটা কত ইজি, দেখো এটা করলেই 10 পাওয়া যায়। আমাদের সলিউশন যদি আমরা করি, দেখো তোমাকে কি বলছে, যখন দেখো আমি বলতেছি স্প্রিং না হয়ে এটা একটা কম্পনও হইতে পারে, একটা কম্পন, ভাইব্রেশন কম্পন, হ্যাঁ আমি কাঁপতেছি এরকম। তাহলে যেমন আমি এখন তোমাদেরকে ভয় লাগাচ্ছি, তোমরা ভয়ে কাঁপতেছো না, কম্পন হচ্ছে না, তোমরা বলো দূর ভাই কী বলেন, আপনারা দেখলেই তো হাসি ভাই, ভয় করতে গিয়ে পাবে, এইটা একটা বড় সমস্যা, বুঝছো, আমার কেউ ভয় পায় না। চিন্তা করতেছি ইন ফিউচার বউ যদি বলে যে তোমারে কে ভয় পায়, বাচ্চা কাচ্চা যদি বলে যে আপনারে কেডা ভয় পায়, তখন আমার কি হবে? I need to be strong, আমাকে একবারে ভাব নিয়ে থাকতে হবে। আরে ঝামেলা হচ্ছে কি জানো, মানে একটু ভাব নিয়ে থাকতে গেলে কেন জানি আমার হাসি পায়, এটাই সবচেয়ে বড় ঝামেলা। আচ্ছা আসো, তো হচ্ছে যখন 1 কেজি আদর্শ ভর একটি চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হয়, একটি প্ল্যাটফর্ম মনে করো, একটি প্ল্যাটফর্ম, চলমান প্ল্যাটফর্ম, এটার উপর আমাদের একটি আদর্শ ভর রাখা হয়েছে কয় কেজি? 1 কেজি। এই যে 1 কেজি, এখানে 1 কেজি আদর্শ ভর রাখা হয়েছে 1 কেজি, এটা হচ্ছে চলমান প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম যখন চলমান তখন তো এটা কম্পিত হচ্ছে, চলমান থাকা অবস্থায় তো কম্পনটা সৃষ্টি হবে, ভাইব্রেশন। যেমন গাড়িতে বসলে, ট্রেনে বসলে তোমাদের কি এরকম কম্পিত হয় না, কম্পন, হ্যাঁ ওকে। তো বললো যখন 1 কেজি ভরের আদর্শ ভর একটি চলমান প্ল্যাটফর্ম উপর রাখা হয়, তখন স্পন্দনের হার, স্পন্দন মানে কি ভাইব্রেশন, কম্পনের হারকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক, কম্পনের হারকে আমরা কি বলি? কম্পাঙ্ক বলি। তাহলে যখন ভর 1 কেজি, তাহলে আমি এটাকে নাম দিলাম হচ্ছে M1, কারণ আমাদের এখানে দুইটা থাকবে, আমি আগেই প্রশ্ন পড়ছি, আমি জানি এখানে দুইটা থাকবে, আমি একসাথে লিখে ফেলি M1 সমান 1 কেজি। যখন M1 সমান 1 কেজি তখন কম্পাঙ্ক F1 ভাইব্রেশন 125 ভাইব পার মিনিট। এই জিনিসটার মানে হচ্ছে আমরা জানি কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, হার্টস মানে কি অ্যাকচুয়ালি সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সাইকেল, অথবা আমরা বলি হচ্ছে ভাইব্রেশন পার সেকেন্ড, অথবা আমরা বলতে পারি হচ্ছে ভাইব পার সেকেন্ড, মানে হচ্ছে ভাইব মানে হচ্ছে ভাইব্রেশন, হ্যাঁ ভাইব মানে হচ্ছে ভাইব্রেশনের সংক্ষিপ্ত রূপ। তাহলে ভাইব্রেশন পার মিনিট, এর মানে প্রতি মিনিটে 125টা ভাইব্রেশন দেয়, প্রতি মিনিটে 125টা ভাইব্রেশন দেয়, এটা হচ্ছে তার কম্পাঙ্ক। আচ্ছা ভালো কথা, দেখে গেলাম প্রথমটা। তাহলে আমাকে বললো যখন 1 কেজি ভরের একটি চলমান, 1 কেজি ভর আদর্শ ভর একটি চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হয়, তখন স্পন্দনের হার হচ্ছে 125 ভাইব্রেশন পার মিনিট। এবার বললো কোনো অজানা ভরের জন্য, কোনো অজানা ভর, তাহলে আমি এবার যদি বলি সেই একই আমার প্ল্যাটফর্মটা, তার উপর আমি রাখলাম যে ভর, তার নাম হচ্ছে অজানা ভর, এটা হচ্ছে অজানা ভর, এর মানে M2 মান আমরা জানি না। বলো অজানা ভরের জন্য স্পন্দনের হার হচ্ছে 243 ভাইব্রেশন পার মিনিট, মানে এই M1 ভরটা তুলে দিয়ে আরেকটা অজানা ভর বসাইছি, সেটা কত আমি জানি না, বাট সেটা বসানোর পর কম্পাঙ্ক হয়ে যায় 243 ভাইব্রেশন পার মিনিট। এবার বলছে চলমান প্ল্যাটফর্মের ভর অগ্রাহ্য করে, মানে প্ল্যাটফর্মের ভরটা আমরা কাউন্ট করবো না, আমরা শুধু বস্তুর ভর কাউন্ট করবো, যদিও প্ল্যাটফর্মের ভরের উপর একটি ইফেক্ট আছে, সো আমরা প্ল্যাটফর্মের ভর কাউন্ট করবো না, শুধু বস্তুর ভর কাউন্ট করবো। তাহলে আমি এখানে দেখলাম 4টা টার্ম আছে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, একটা হচ্ছে F1, একটা হচ্ছে F2। এই 4টার মধ্যে যে কোনো 3টা জানা আছে না? আছে। তাহলে কোন ফর্মুলা করবো? অবভিয়াসলি আমাদের এখানে এই থার্ড ফর্মুলাটা, F1 ডিভাইড বাই F2, সরি এখানে তো F1 হয়ে গেছে কেন, F1 ডিভাইড বাই F2 ইকুয়ালস টু রুট ওভার M2 ডিভাইড বাই M1, F1 ডিভাইড বাই F2 ইকুয়ালস টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। এখান থেকে আমরা F2 এর মানটা বের করব। তো আসি, তাহলে আমরা এটা একটু মুছে দিই, হ্যাঁ এটা একটু মুছে দিই, নিচের অংশটা আমি মুছে দিচ্ছি।
তাহলে আমরা এখান থেকে বলতে পারবো f1 ডিভাইডেড বাই f2 ইকুয়ালস টু রুট ওভার m2 ডিভাইডেড বাই m1। আমার কার মান বের করতে হবে? m2 এর মান বের করতে হবে। বর্গ করলে কি হয়? f1 ডিভাইডেড বাই f2 হোল স্কোয়ার ইকুয়ালস টু m2 ডিভাইডেড বাই m1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি m2 ইকুয়ালস টু হচ্ছে f1 ডিভাইডেড বাই f2 হোল স্কোয়ার ইন্টু m1। f1 এর মান কত? 125, f2 এর মান হচ্ছে 243 হোল স্কোয়ার ইন্টু m1 এর মান হচ্ছে 1। ক্যালকুলেশন করার পর তুমি আনসার যেটা পাবা সেই আনসারটা আমি দেখে দেখে বলে দিচ্ছি, 0.2646 কেজি। তাহলে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের m2 এর মান হচ্ছে 0.2646 কেজি। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। বলো আমরা বুঝছি কিনা? ইসলাম আশিক ভাই সরাসরি এই ফর্মুলা লিখতে পারবো? আশিক আমি তোমাকে বলি সরাসরি না লিখে তুমি এভাবে লিখবা। তোমার তো কম্পাঙ্কের জন্য লিখছো না, তাহলে তুমি এভাবে লিখবা। আমরা জানি কম্পাঙ্ক f ইকুয়ালস টু হচ্ছে 1/2 রুট ওভার k ডিভাইড বাই m। এরপর লিখবা সুতরাং f ইজ প্রপোর্শনাল টু 1/রুট ওভার m1। এরপর তুমি এই সূত্র লিখে দিলে কোনো সমস্যা নেই, মানে এটার আগে এই দুইটা লাইন অ্যাড করিও, এটা বেশি ইফেক্টিভ আর কি, বেশি ভালো। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ আপনার আছে কারেন্ট চলে গেছিল। ওই কারেন্ট চলে কি কারেন্ট ক্লাসের টাইমে চলে যায়? চট্টগ্রাম শহরে তুমিও থাকো আমিও থাকি, কেমনে কারেন্ট যায়? আচ্ছা যাও, তুমি যেহেতু এক্সকিউজ দেখাইছো কিছু বললাম না, বাকিগুলো হচ্ছে বিনা কারণে দেরি করছে। আগামীকাল থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিব, ক্লাসের শুরুতে একবার শেষে একবার, খেয়ে মাঝখানে পালায় আমিও দেখব। ওকে বুঝছি কি না? বুঝছি কি না? আজকে বুঝছো? একটা স্টুডেন্টের বাসায় পড়াচ্ছিলাম, মানে আসলে আমি তো নর্মালি বাসায় পড়াই না, একজনে মানে খুব রিকোয়েস্ট করার কারণে অল্প কিছুদিনের জন্য পড়াচ্ছি, মানে 1 মাস পড়াবো এরকম, আর কয়েকদিন পরে আর পড়াবো না। তো তারে আমি ম্যাথ করাচ্ছি, বুঝছো, সরলরেখা করাচ্ছি। এখন করানোর সময় তারে বললাম যে তারে মুখস্থ করাইলাম কোন একটা সমীকরণকে, কোন একটা সমীকরণ বা কোন একটা বক্ররেখা যদি কোন একটা বিন্দু দিয়ে যায় তাহলে সেই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হয়। ওকে মুখস্থ হয়ে গেল। এখন একটা জায়গায় আমরা সিদ্ধ করার পর 2টি ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন থেকে সমাধান করতে হবে। ভালো কথা। তারা জিজ্ঞেলাম যে সমাধান কিভাবে করে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন। তুমি জানো? জি ভাইয়া জানি। তাহলে আমি যদি বজ্রগুণন পদ্ধতিতে এখানে সলভ করি, সলভ পাবো কি না? জি ভাইয়া পাবো। তাহলে আমাকে বলো তো, তুমি দেখে, আমি বলতেছি তাহলে আমাকে বলো তো এখান থেকে আমি এটার মান পাবো এইচ, এটার মান পাবো কে, এইচ আর কে এর মান কত হবে? তুমি দেখে দেখে বলো তো, বলতে পারবা? আরে বাবা আমি বলছি দেখে দেখে বলো, মানে সামনে আসলে সমাধান ছিল, এটা উদাহরণের ম্যাথ ছিল, তো উদাহরণের ম্যাথ এখানে করা আছে। আরে বাবা আমি বলছি দেখে দেখে বলো। সে আমার দিকে হা করে তাকায় আছে, আরে বাবা আমার মুখের মধ্যে কি লেখা আছে নাকি? কে আজব, বুঝতে হবে। আমি দেখে দেখে বলতে বলছি, মানে যে জায়গায় লেখা আছে সেখান থেকে দেখে দেখে বলতে বলছি। পরে আমার পাশে ছাতা ছিল, আমি ছাতা নিয়ে গেছি, ভাবছিলাম একবার ছাতা দিয়ে একটা বাড়ি দিয়ে মাথা পাড়ে দিব। পরে বললাম যে না, জরিমানা আবার কে দিবে। আচ্ছা আসো, ওকে নেক্সট আমরা পরে মেতে যাই। এবার হচ্ছে একটি ইন্টারেস্টিং জিনিস তোমাকে শিখাবো, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা এবার দেখো হচ্ছে তোমাকে একটা যে কাজ করতে হবে, সলিউশন বাই কম্পেয়ারিং টু সেম টাইপস অফ ইকুয়েশন, ইকিউএন মানে হচ্ছে ইকুয়েশন। তাহলে এটার ব্যাপারটা কেমন আমি তোমাকে একটু বলে রাখি। যেমন তোমাকে যদি আমি একটা জিনিস দিই, যেমন ফর এক্সাম্পল তোমাকে দিলাম x ইকুয়ালস টু a সাইন অফ ওমেগা t প্লাস ডেল, এটা তোমরা নিশ্চয়ই চিনো? জি ভাই অবশ্যই চিনি।
তাহলে এই সমীকরণে কোন জায়গায় কি বসে? ভাই এখানে যে বসবে সাইনের আগে তার নাম হচ্ছে বিস্তার, সময়ের আগে যে বসবে তার নাম হচ্ছে ওমেগা, তার সাথে যোগ আকারে যে থাকবে সে নিশ্চয়ই ডেল, মানে আমাদের হচ্ছে দশা, আদি দশা। আমি যদি এটাকে এভাবে লিখি এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল, সমস্যা তো নাই না? কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি ইকুয়েশন যে কোনো রকমের হইতে পারে। সো তখন আমি বলবো এটা হচ্ছে আমাদের বিস্তার, এটা হচ্ছে আমাদের টি এর আগে ওমেগা, এটা হচ্ছে ডেল, বলা যায় তো। সো ইকুয়েশন দেখে তুমি বুঝে নিবে এটা সাইনের না কজের, দেন তুমি কম্পেয়ার করে করে আনসার বলে দিবা। এই পজিশনে যেটা থাকবে সেটাকে তুমি ওই পজিশনেরটা বলবা, কম্পেয়ার করে করে আনসার বের করা। কেমন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো কেমন আমি তোমাকে সেটা দেখাচ্ছি। তোমাকে একটা ইকুয়েশন দিল, তোমাকে একটা ইকুয়েশন দিল হচ্ছে কেমন, x ইকুয়ালস টু 10 cos, x ইকুয়ালস টু হচ্ছে 10 cos 6 phi t প্লাস 5/3। আমি তোমাকে বললাম আচ্ছা আমি তোমার জন্য একটু চেঞ্জ করে দিই, 5/3 প্লাস 6 phi t এই ইকুয়েশন। এখন আমি তোমাকে বললাম এটা দেখে, এটা দেখে সমীকরণটি দেখে যা যা বের করতে পারো বের করো। সমীকরণটি আমি কোশ্চেন করতেছি, সমীকরণটি দেখে যা যা বের করতে পারো বের করো, যা যা বের করতে পারো বের করো। কিছু বলা না থাকলে তো এসা একক, কিচ্ছু বলা না থাকলে এসা একক, আর যদি বলা থাকে তখন তো যে একক সে একক। এখন এখানে যদি মনে করো মিটার লেখা থাকে, এটা কার মান মিটার? এক্সের মান মিটার, মানে এই পুরো জিনিসটার মান মিটার। তো এক্সের মান যদি মিটার হয় বিস্তারের মানও মিটার, এটা যদি সেন্টিমিটার হয় সবগুলো সেন্টিমিটার। সো তোমাকে যে একক বলে দিবে, একক না বলে দিলে এসে একক, আর বলে দিলে যেটা বলবে সেটা। এখন ভালো করে খেয়াল করো তুমি কার সাথে কম্পেয়ার করবা। অবভিয়াসলি ভাই আমি কম্পেয়ার করবো হচ্ছে কজওয়ালাটার সাথে, এক্স ইকুয়ালস টু এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল। এই তোমরা একটু আমাকে এখান থেকে দেখে বলো বিস্তারের মান কত একক, বিস্তারের মান কত এই সমীকরণে, বিস্তারের মান কত দেখি আমাকে বলো তো, বিস্তারের মান কত, বিস্তারের মান কত তোমাকে বলতে হবে। এটাকে মনে করে 1 নম্বর ইকুয়েশন দিবে, এরপর বলবো 1 নং সমীকরণকে এত সমীকরণের সাথে তুলনা করে পাই। কম্পেয়ারের বাংলা কি? তুলনা না, তুলনা করে পাই 10। আচ্ছা তাহলে আমাদের বিস্তার 10 একক, মানে হচ্ছে আমি দিলাম হচ্ছে মনে করো এসা একক, এটা হচ্ছে মনে করো মিটার, 10 মিটার। এবার বিস্তার পেয়ে গেলাম, শেষ। কম্পেয়ার করলাম, এই যে পজিশন কজের সহগ যেটা সেটা 10, কজের সহগ যেটা সেটা হচ্ছে এ, তাহলে অ্যাকচুয়ালি এ এর মানই হচ্ছে 10। এবার আমাকে বলো তো এখানে আদি দশা কত, আদি দশা ডেলের মান কত আমাকে বলো তো, আদি দশা ডেলের মান কত, এখানে আদি দশা ডেলের মান কত আমাকে বলো তো একটু দেখে, আদি দশা ডেলের মান কত? জাস্ট দুইটাকে কম্পেয়ার করবা কার পজিশনে কে আছে। আদি দশা ডেলের মান কত? এতক্ষণে ধরাইতে পারছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে এদিকে তাকাও। দেখো এক্স ইকুয়ালস টু এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল এরকম থাকে, এই পুরা জিনিসটা কজের পাশে আছে, এর মানে এটা একটা কোণ মিন করে। তাহলে ওমেগা টি প্লাস ডেল পুরোটা একটা কোণ মিন করে, যাকে আমরা বলি হচ্ছে দশা। এখানে দুইটা জিনিস যোগ আকারে আছে, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ডেল। তাহলে এই ওমেগা টি সে কি মিন করে, সেও একটা কোণ মিন করে, ডেল সেও একটা কোণ মিন করে। তাহলে দেখো ডেলটা আমার কোণ মিন করে, ওমেগা টি আমার কোণ মিন করে। শুধু ওমেগা কোণ মিন করে না, শুধু টিও কোণ মিন করে না, কোণ মিন করে হচ্ছে ওমেগা টি, কোণ মিন করে হচ্ছে কে, ওমেগা টি, কোণ মিন করে হচ্ছে কে, ওমেগা টি। আর ডেল সেটা আমার একটা কোণ মিন করে, দুইটা কোণের যোগফল। আর এই যেই কোণটা সরাসরি যুক্ত, যার সাথে কোনো সময় যুক্ত নাই, সেটাই হচ্ছে আমার ডেল, যাকে আমরা বলি হচ্ছে আদি দশা। এটাকে আমরা বলতেছি আদি দশা। আমি ইচ্ছা করে এটাকে উল্টাই দিছি, ইচ্ছা করে উল্টাই দিছি। তাহলে তোমাকে পরীক্ষায় মাথায় রাখতে হবে যেটা শুধুমাত্র জেনুইন একটা কোণ সেটা হচ্ছে আমাদের ডেল, আর যেটা টি যুক্ত
সেটা কিন্তু আমার ওই ওমেগা টি ওয়ালা রাশি। সো মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে আমি ইচ্ছা করে পরেরটা আগে আগেরটা পরে দিছি, তোমার কি দরকার না আগে এটাকে সাজানো? এই তোমরা ভুলটা করছো। আমি ওই জন্য প্রশ্ন কিন্তু ঠিকই সাজানো ছিল, আমি ইচ্ছা করে উল্টে দিছি, কারণ এক্সাম হলে যাইয়ে ঠিকই তোমরা উল্টে যাবা। এটা প্রকৃতপক্ষে এরকম 6πt + 5/3। এবার আমরা বলতে পারবো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এইখানে প্লাস ডেল যেটা পিওর একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ডেল আদিদশা। যদি কোনো পিওর অ্যাঙ্গেল যোগ বিয়োগ না থাকে, দ্যাট মিনস আদিদশার মান 0, তাহলে আমরা বলতে পারতেছি এখানে আদিদশার মান হচ্ছে π/3। আদিদশার মান কত? π/3। তাহলে আমাকে বলো তো এখান থেকে আর কার কার মান বের করা যায়? এর মান বের করছি, ডেলের মান বের করছি। তাহলে এই টিটা টি এর জায়গায় রয়ে গেল, পাশে আছে ওমেগা, পাশে আছে 6π। তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারি, ওমেগার মান আমরা জানি, তাহলে আমরা ওমেগার মান জানি হচ্ছে 6π। এবার আসো ওমেগার মান জানলে আর কি বের করা যায়? আমরা জানি ওমেগা হচ্ছে টোয়াইস ফাই এফ। ওমেগার মান যেহেতু জানি, এফ এর মান বের করা যায়, এফ হচ্ছে ওমেগা / 2π। তাহলে ওমেগার মান কত? ওমেগার মান 6π, এটার মান 2π, কাটাকাটি করব, 5π কাটাকাটি 3 × 2 = 6, তাহলে 3 হার্টস। এটা হচ্ছে কম্পাঙ্কের মান। এবার কম্পাঙ্ক জানলে আমরা আবার কি জানি? পর্যায়কাল জানি। আমরা জানি পর্যায়কাল টি সমান 1/f। তাহলে 1/3 দিলে হচ্ছে কত আসে? 3/1 মানে 0.33 না? হ্যাঁ, 0.3333 এত সেকেন্ড। এটা হচ্ছে আমার পর্যায়কাল, পর্যায়কাল। হ্যাঁ, কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, কথা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা দেখে এই সব কিছু বের করতে জানি, আই রিপিট অ্যাগেন, এই কোয়েশ্চেনটা দেখে এই সব কিছু বের করতে জানি। জাস্ট কম্পেয়ার করবা, যেই কোয়েশ্চেন দেওয়া আছে, যেমন এখানে যে কস না দেখে সাইন থাকতো, আমি সাইনের সাথে কম্পেয়ার করতাম, কারণ সবাই কিন্তু সমাধান, আমরা অলরেডি তোমাদেরকে হোমওয়ার্ক দিছিলাম। তাহলে যেটা থাকুক তার সাথে আমরা কম্পেয়ার করব। মানে প্রশ্ন দেখে তুমি গেস করবা, এটার মতো করে তুমি কাকে শিখেছো, এটার মতো করে তুমি যাকে শিখেছো তার মতো করে কম্পেয়ার করে ফেলবা। ওকে, যাক, মাশাআল্লাহ। এটা যেহেতু পারছো, এবার তোমাদেরকে একটা প্রশ্ন দিই। এই প্রশ্নটা কুয়েটে আসছিল, তবে কুয়েটে আসছিল সেই প্রশ্নটা আমার সামনে নাই। ওই কুয়েটে যেটা আসছিল তার মতো করে একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে কুয়েটের অনুরূপ, মানে হুবহু সেম প্রশ্ন কুয়েটে আসছিল, তবে ডেটাগুলো ভিন্ন, মানে মানগুলো ভিন্ন, বাট কোয়েশ্চেন হুবহু সেম। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, একটি বস্তুকণা সরলচন্দিত স্পন্দনে দুলতেছে, যার সমীকরণ হচ্ছে x = tan cos, একটু আগে যেটা লিখছিলাম, 6πt + 5/3। বললো এত মিটার, মানে বুঝতে পারতেছো, মিটার এককে। এবার বললো t = 3 সেকেন্ড সময়ে, সময় পরে 3 সেকেন্ড সময় পরে বস্তুটির সরণ বেগ ও ত্বরণ কত? তাহলে বুঝো, আমার কথা হচ্ছে সময়ের মান দেওয়া আছে t = 3 সেকেন্ড, তাহলে টি এর মান আমরা 3 বসে দিব। তোমাকে বের করতে বলছে সরণ, বেগ, ত্বরণ। তাহলে ভালো করে খেয়াল করো, তুমি যদি সরণ বের করতে চাও, টি এর মান 3 সেকেন্ড কোথায় বসাবা? সরণের ইকুয়েশনে। তুমি যদি বেগ বের করতে চাও, টি এর মান 3 সেকেন্ড কোথায় বসাবা? বেগের ইকুয়েশনে। তুমি যদি ত্বরণ বের করতে চাও, টি এর মান 3 সেকেন্ড কোথায় বসাবা? ত্বরণের ইকুয়েশনে। এর মানে তোমাকে নিশ্চয়ই আগে সরণ, বেগ, ত্বরণ এদের ইকুয়েশন জানা লাগবে, কারণ ইকুয়েশন না জানলে তো তুমি সময় 3 সেকেন্ড বসাতে পারবা না। সরণের ইকুয়েশনে বসালে তো সরণ পাবা, বেগ পাবা না। তাহলে তোমার সরণ, বেগ, ত্বরণ তিনটা ইকুয়েশন লাগবে। তাহলে আসো আমরা বের করি। প্রথম হচ্ছে সরণ, x = দেওয়া আছে tan cos of 6πt + 5/3। এবার আসো আমরা ব্যাগ বের করব, b মানে কি? dx dt। তাহলে এটাকে অন্তরীকরণ করলে টেনটা বের হয়ে চলে আসবে, কসকে অন্তরীকরণ করলে আমরা জানি হচ্ছে মাইনাস সাইন পাওয়া যায়। তাহলে -sin 6πt +
3π/3, কিন্তু এটাকে যে আমরা এই পুরোটাকে যে আমরা টি ধরছি, এটা তো আসলে টি না, তাই এটাকে যদি আমি অন্তরীকরণ করি, এটাকে যদি পুনরায় অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 6π। এটাকে পুনরায় অন্তরীকরণ করলে আমরা কী পাবো? 6π পাবো। তাহলে আমরা ওভারঅল লিখতে পারি ব্যাগের ইকুয়েশনটা হচ্ছে এরকম -10 আর এখানে 6π, তাহলে 6 × 10 = 60, একসাথে লিখে ফেলি 65 sin 6πt + 5/3। এটা হচ্ছে আমার ব্যাগের ইকুয়েশান। এটা হচ্ছে আমার সরণের ইকুয়েশান দেওয়া আছে, তাকে অন্তরীকরণ করে ব্যাগের ইকুয়েশান আমরা বের করে নিলাম। এবার ব্যাগের ইকুয়েশানটাকে আমি কি করব? পুনরায় অন্তরীকরণ করে ত্বরণের ইকুয়েশান বের করব। তাহলে ব্যাগটাকে অন্তরীকরণ করে ত্বরণ বের করব। এ সমান হচ্ছে dv/dt। তাহলে -65 এটা রয়ে গেল। সাইনকে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos, তাহলে cos 6πt + 5/3। কিন্তু ভাইয়া এটা তো আমার টি না, তাকে পুনরায় অন্তরীকরণ করলে পাওয়া যায় 6π। কেমনে পাওয়া যায় তোমরা খুব ভালো করেই জানো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সমান হচ্ছে -6×6 = 36 মানে 360, 5π মানে হচ্ছে π² cos of 6πt + 5/3। তাহলে এটা হচ্ছে আমার কি? ত্বরণের ইকুয়েশান। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই ইকুয়েশানে t = 3 সেকেন্ড বসানো, এই ইকুয়েশানে t = 3 সেকেন্ড বসানো, এই ইকুয়েশানে t = 3 সেকেন্ড বসানো। যেহেতু সরণের এককটা মিটার, তাহলে ব্যাগের একক আসবে মিটার/সেকেন্ড, ত্বরণের একক আসবে মিটার/সেকেন্ড²। তাহলে তোমার কাজ কি? সময়ের মানগুলো এখানে বসাই দাও, বসানোর পর ক্যালকুলেশনগুলো তুমি আনসার পেয়ে যাবা। এখন তোমরা আমাকে যে প্রশ্নটা করবা আমি একটা দেখাই দিই। ফর এক্সাম্পল এটা তোমরা আমাকে যে প্রশ্নটা করবা, এই প্রশ্নটা b = -65 তোমরা তো করবা বাসায়, sin 6πt একটা আমি করে দিই +π/3। তাহলে তোমরা আমাকে যে প্রশ্নটা করবা সেটা কি দেখো, আমি v@t = 3 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারবো 65 sin, তাহলে টি এর মান কত? 3, তাহলে 3 × 6 = 18 π + 5/3। এখন তোমরা আমাকে প্রশ্ন করো ভাই পায়ের মান কত বসাবো? এটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মাথায় রাখবো পাই আমাদের দুইভাবে ইউজ হয়, একটা হচ্ছে কোণের বেলা, আরেকটা হচ্ছে মানের বেলায়। যদি কোণের বেলায় ইউজ হয় phi = 180 ডিগ্রি, যদি মানের বেলায় ইউজ হয় phi = 3.1416। আই রিপিট এগেইন, এই জায়গায় তোমরা ভুল করবো অনেকে। এখানে তুমি দেখো এই সাইনের পাশে যেটা থাকে, আমরা জানি সাইনের পাশে পুরোটা এটা কোণ নির্দেশ করে। কি নির্দেশ করে? কোণ। এখন মানটা যখন বসাই দিবা, এই কোণের মানটা বসাই দিয়ে সাইন যেটা পাবা এটা নিশ্চয় একটা মান, আর এটাও মান। তাহলে একটু খেয়াল করো, সাইনের বাইরে যে পাইটা আছে এই পাইটা কিন্তু তোমার মান নির্দেশ করে, আর সাইনের ভিতরে যে পাইটা আছে সেই পাইটা আমার কোণ নির্দেশ করে। সো তোমরা মান বসানোর ক্ষেত্রে যে কাজটা করবা, তোমরা এই ভুলটা করতে পারো। ওই জন্য আমি বলে দিয়েছি -60 * এই পাইয়ের জায়গায় তোমরা কত বসাবা? 3.1416। আর সাইনের ভিতরে যে পাই, সাইন 18 এই 18 পায়ের জায়গায় তুমি বসাবে 180, পায়ের জায়গায় বসাবে 180। তুমি কোয়াড্রেন্ট চেঞ্জ করো, ক্যালকুলেশন করো, সরাসরি ক্যালকুলেটারে বসাই দিলেও সমস্যা নেই, কারণ যেহেতু তোমাকে কোয়াড্রেন্ট চেঞ্জ করতে বলে নাই, যেহেতু তুমি ক্যালকুলেটারে বসাই দিলে যেহেতু সরাসরি আনসার পেয়ে যাবা, তো শুধু আবার কোয়াড্রেন্ট চেঞ্জ করার দরকার নেই। তুমি এই পুরো মানটা ক্যালকুলেটারে বসাই দিলে অটোমেটিক তুমি তোমার আনসার পেয়ে যাবা, এবং এখান থেকে যে আনসারটা পাবো তার একক হবে মিটার/সেকেন্ড। বলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তো আমি সলিউশনটা বলে দিই। তোমার আনসার যেটা আসবে, এক্স এর মান আসবে 5 মিটার, বি এর মান আসবে -163.15 মিটার/সেকেন্ড, এবং ত্বরণের মান আসবে -1776.6 মিটার/সেকেন্ড²। তোমরা বাসায় করে অ্যান্সারগুলো মিলাবা। বলো আমরা বুঝছি কিনা? বলো আমরা বুঝছি কিনা? বলো আমরা বুঝছি কিনা? বুঝছি কিনা বলো? বিবি মরিয়ম ভাইয়া অন্তরীকরণ না করে এমনি সূত্র দিয়ে করলে হবে না? আচ্ছা আমাকে বলো তো এমনি তুমি কোন সূত্র দিয়ে করবা? কোন সূত্র দিয়ে করবা?
তোমাকে অবশ্যই অন্তরীকরণ করতে হবে, কারণ দেখো আমরা সূত্র দিয়ে করি। ফর এক্সাম্পল ভাইয়া আমাদের তো নিউটনের যে সূত্রগুলো আছে, নিউটনের সূত্রগুলো দিয়ে আমরা গতির সূত্র করি। দেখো গতির ক্ষেত্রেও আমাদের গতির দুই ধরনের ম্যাথ আছে। এক ধরনের ম্যাথে সরণ সরাসরি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই গতির সূত্রগুলো দিয়ে করি। আর আরেক ধরনের ম্যাথে সরণের ইকুয়েশন দেওয়া থাকে। আমি গতিবিদ্যা পড়ানোর সময় বলছিলাম সরণের ইকুয়েশন দেওয়া থাকলে তাকে অন্তরীকরণ করে ব্যাক বের করতে হয়, ব্যাকটাকে অন্তরীকরণ করে ত্বরণ বের করতে হয়। ওই ধরনের ম্যাথ আমি সেখানে করাইছিও। এক্স্যাক্টলি সেম টাইপস অফ ম্যাথ হচ্ছে এটা। সো ইকুয়েশন দেওয়া আছে মানে তোমাকে ইকুয়েশনের মতো করে করতে হবে। ব্যাগের ইকুয়েশনটা কেমনে চেঞ্জ হচ্ছে, সরণের ইকুয়েশন কেমনে চেঞ্জ হচ্ছে, ত্বরণের ইকুয়েশন কেমনে চেঞ্জ হচ্ছে। সো যা সেটা ইসলাম আশিক ভাইয়া, দোলন সীমার শেষ প্রান্ত থেকে দোলন শুরু করলে আদিদশা 5/2 কেন হয়? আচ্ছা, তোমার ভালো একটা কোয়েশ্চেন করছো, আমি তোমাকে আনসারটা দিয়ে দিই। আশিকের কোয়েশ্চেনটা কিন্তু ভালো একটা কোয়েশ্চেন, আমি আনসার দিয়ে দিই। আশিক দেখো তোমার কোয়েশ্চেনের আনসার আমি দিচ্ছি। আমরা একটু ওয়েট করি আজানের জন্য। আচ্ছা আশিক যে কোয়েশ্চেনটা করছো, তোমার কোয়েশ্চেনের আনসারটা আমি দিই। দেখো আমরা সিম্পলি যদি বলি কোনো একটা সরল দোলন গতি, এটা আমার যে কোনো জায়গা থেকে যাত্রা আরম্ভ করতে পারে। আমরা আদি দশা নামক একটা টার্ম পড়ছিলাম না, এই আদি দশা x=sin⁡ωt+del, এই আদি দশাটা নির্দেশ করে সে যখন স্টার্ট করতেছিল তখন সাম্যাবস্থান থেকে সে কতটুকু
কতটুকু অবস্থান থেকে স্টার্ট করলো। তো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমাদের যখন আমি যদি বলি ডেলের মান 0, এর মানে সাম্যাবস্থার সাথে তার কোনো ডিফ্লেকশন নাই। ডেল ইকুয়ালস টু 0 মান হচ্ছে সাম্যাবস্থার সাথে তার কোনো ডিফ্লেকশন নাই। আমি যদি সার্কেল দিয়ে ব্যাখ্যা করি, এর মানে ডেল ইকুয়ালস টু 0 মান হচ্ছে এই পয়েন্টে ডেলের মান 0, এর মানে সে সাম্যাবস্থানেই আছে। এবং যদি তুমি এই ধরনের গ্রাফে তুমি ডেলের মান, এই ইকুয়েশনে ডেলের মান 0 বসাও, তাহলে তুমি পাবা x ইকুয়ালস টু a সাইন অফ ওমেগা টি। আর a সাইন অফ ওমেগা টির গ্রাফ কেমন হবে? সাইনের গ্রাফ। এই যে সাইনের গ্রাফ আঁকলাম। এবার যদি তুমি এই ইকুয়েশনে টি এর মান 0 বসাও, টি এর মান 0 বসালে ওমেগা টি এর মান 0, সাইন 0 এর মান 0, দ্যাট মিনস x এর মান 0। তাহলে তুমি যখন সময় 0, x এর মান 0, তাহলে আমি দেখতেছি যখন আদি দশা 0, তখন শুরুতে স্মরণের মানও 0 থাকে। এই শুরুতে স্মরণের মানও 0 আছে। এখান থেকে সে যাত্রা আরম্ভ করে ইকুয়েশনটা এরকম হলো। এর মানে সে যাত্রা আরম্ভ করছে সাম্য অবস্থা থেকে, যাত্রা আরম্ভ করছে। আর যদি তুমি এটা চিন্তা করো, এই যে মনে করো সে সাম্য অবস্থা থেকে যাত্রা আরম্ভ না করে সাম্য অবস্থার সাথে তার মনে করো 90 ডিগ্রি ডিফ্লেকশন ছিল। কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ সে শুরুতেই 90 ডিগ্রি ব্যবধানে আসে। তাহলে আমরা বলতে পারি সে এখান থেকে মনে করো যাত্রা আরম্ভ করে এই যে এদিকে গেল। তাহলে আর এখানে হচ্ছে এখান থেকে যাত্রা আরম্ভ করে এদিকে গেল। তাহলে একটু ভালো করে খেয়াল করো, যখন 90 ডিগ্রি ব্যবধানে আসে তখন হচ্ছে x এর মান হচ্ছে, এটা হচ্ছে যখন স্টার্ট করতেছে ওই মুহূর্তে তার আদি দশা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের 90 এখানে বসাই দিলে, এবার হচ্ছে তুমি 90টার সামনে আনো, কোয়াড্রেন্ট চেঞ্জ করো, তাহলে এটা কজের ইকুয়েশন হবে। আর কজের ইকুয়েশন দেখতে কেমন? এরকম। আবার তুমি এখান থেকে ব্যাখ্যা করতে পারবা, সময় যখন 0 তখন তুমি এখানে 0 বসালে cos 0 এর মান হচ্ছে 1 ইন্টু a মান হচ্ছে a, এর মানে x এর মান a। তাহলে একটু খেয়াল করো, তখন কিন্তু x এর মানটা a এর সমান, এর মানে বিস্তার থেকে শুরু করছে। তাহলে এই যে সময় যখন 0, সে সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করছে। সর্বোচ্চ অবস্থান মানে কি? বিস্তার। তাহলে সে বিস্তার থেকে যাত্রা আরম্ভ করলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কজের গ্রাফ। যেমন একটু আগে আমরা একটা ইকুয়েশন, এক্স এর ইকুয়েশন দেখছিলাম, কজের গ্রাফ হয়ে যাচ্ছে। আবার যদি আমাদের সাম্য অবস্থান থেকে শুরু করে আমাদের সেটা সাইনের গ্রাফ হয়ে যাচ্ছে। আবার তোমার এটা এর মাঝখানে যে কোনো কিছু হইতে পারে। যেমন ফর এক্সাম্পল, ভাই আমার এটা তো 0 বা 90 থেকে যাত্রা আরম্ভ না করে অন্য কোনো পজিশন থেকে তো যাত্রা আরম্ভ করতে পারে। দেখো আমি তোমাকে দেখাই সিম্পলি। দেখো ব্যাপারটা, দেখো আরেকটু দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি সার্কেল দিয়ে তোমাকে ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা তোমার কাছে সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। এবার তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কনফিউশন থাকা যাবে না, হ্যাঁ, কনফিউশন থাকা যাবে না। এখানে আমি ধরে নিচ্ছি কোনো একটা বস্তুর এটাই হচ্ছে তার সাম্য অবস্থান। হ্যাঁ, সাম্য অবস্থান। সে এভাবে রোটেট করে। তাহলে দেখো, সে যখন এখান থেকে যাত্রা আরম্ভ করলো তখন সে শুরুতে এখানে ছিল। যখন সে মনে করো এখানে গেল, তাহলে তখন সে মনে করো সময় একটু গেল, সে আমাদের এখানে গেল, এই যে এখানে। সে যখন এখানে গেল তখন হচ্ছে এই যে আমরা প্রথম দিন বলছিলাম, সে যখন এখানে গেল তখন হচ্ছে এই যে এখানে আসে। সে যখন এখানে গেল তখন হচ্ছে এখানে আসে। এভাবে গ্রাফটা হচ্ছে দেখতে এরকম একটা গ্রাফ হবে। আমি আরও ছোটো করে আঁকি, এরকম। তাহলে এর মানে হচ্ছে সে সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে। বাট সে সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ না করে, সে এখান থেকে যাত্রা আরম্ভ না করে সে তো এখান থেকেও যাত্রা আরম্ভ করতে পারে। এখান থেকে সে যাত্রা আরম্ভ করলো। এবার দেখো, যখন শুরু তখন কিন্তু সে এখানে আসে। তাহলে টাইম t ইকুয়ালস টু যখন 0 তখন কিন্তু সে এখানে আসে। এরপর সে এদিকে গেল, এর মানে গ্রাফটা উঠলো, নামলো, এবার চলতে থাকলো। এবার আমি যদি বলি ভাই সে আমার মনে করেন ভাইয়া সে এখানে আসে, সে যদি এখানে থাকে তাহলে এখান থেকে যাত্রা আরম্ভ করে সেই দিকে যাবে। তাহলে শুরু যখন, তখন সে এখানে আসে, এখান থেকে যাত্রা আরম্ভ করে সে এভাবে চলতে লাগলো। আমি বললাম যে না ভাইয়া সে আমাদের শুরুতে এখানে ছিল, তাহলে এখানে থাকলে এই যে এখান থেকে এবার এইদিকে চলে যাবে। তাহলে এই যে এইদিকে চলে গেছে। সিম্পল। মানে সামহাউ যে কোনো কিছু হইতে পারে, এভরিথিং ডিপেন্ডস অন ইউর ইপক বা আদি দশা, ইনিশিয়াল স্টেটের উপর সব কিছু ডিপেন্ড করে। সো তোমাকে মনে রাখতে হবে, এটা সবচেয়ে বেশি যখন সে বিস্তারের সর্বোচ্চ বিন্দু থেকে শুরু করে, তখন আমরা তাকে বলি কি, যখন বিস্তারের সর্বোচ্চ বিন্দু থেকে শুরু করে তখন আমরা অ্যাকচুয়ালি তাকে বলতেছি হচ্ছে আমাদের কস হয়ে যায় আর কি, সেটা যখন বিস্তারের সর্বোচ্চ বিন্দু থেকে শুরু করে সেটা 90 ডিগ্রি ডিফ্লেকশন থাকে। দেখো এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে
বিস্তার, তাহলে দুইটার মধ্যে ব্যবধান কত 90 ডিগ্রি না, দুইটার মধ্যে ব্যবধান কত 90 ডিগ্রি, এখানে 0 ডিগ্রিতে ছিল, এটা 90 ডিগ্রিতে ছিল, দুইটার মধ্যে ব্যবধান 90। এবং তুমি দেখবা আমাদের যে সাইনের গ্রাফ তুমি দেখবা এই সাইনের গ্রাফে কিন্তু তুমি খেয়াল করে দেখিও এই যে এখান থেকে এতটুকু এই যে এই ব্যবধান এটাকে আমরা কিন্তু 90 ডিগ্রি বলি, এখান থেকে এতটুকু এই ব্যবধানটাকে আমরা 90 ডিগ্রি বলি, এখান থেকে এতটুকু এই ব্যবধানটাকে আমরা 90 ডিগ্রি বলি, এখান থেকে এতটুকু এই ব্যবধানটাকে 90 ডিগ্রি বলি, এখান থেকে এতটুকু এই ব্যবধানকে 90 বলি, এখান থেকে এতটুকু এই ব্যবধানকে 90 বলি। সব প্রতি 90 ডিগ্রি অন্তর অন্তর সে আপ ডাউন করতেছে। একজনে বললো ভাই 180 থেকে বড় হবে না, অবভিয়াসলি হইতে পারে তো সে যদি মনে করো এরকম হয়, যদি এত জটিল কোয়েশ্চেন করে না সে যখন মনে করো সে রোটেট করতেছে এভাবে, সে ফর এক্সাম্পল সামহাও ভাইয়া আমাদের এখান থেকে যাত্রা আরম্ভ করলো, সে এখান থেকে যাত্রা আরম্ভ করলে সে শুরু করবে এখান থেকে, এরপর কি নিচের দিকে নামবে না, এই যে এরপর নিচে দেখো, এরপর একটু নিচের দিকে নামবে, এই যে একটু নিচের দিকে নামলো, এরপর আবার উপরে উঠে শুরু করবে, আবার নিচের দিকে নামবে, গ্রাফটা এরকম হবে, সিম্পল। ওকে নাও, আচ্ছা আমার আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে আসছে, সেটা আচ্ছা আজকে গতিশক্তি বিভবশক্তি পড়াবো না, যেহেতু টাইম অনেক হয়ে গেছে, আমরা ওই যে আরেকটা ম্যাথ বাকি আছে আমি সেই ম্যাথটা করাই দিব তারপর। তো এখানে ম্যাথটা করানোর আগে একটা জিনিস তোমাকে একটু দেখাই দিই, আমি এই অধ্যায়ে তোমাকে ম্যাথের প্রতি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো সবাই সহজ মনে করে না, কিন্তু বাসায় যেয়ে দেখা যায় খুবই ঝামেলায় পড়ে যায়, তারা অনেকে এটাকে একটু ঝামেলায় পড়ে যায়। হই সাইফুল জিজ্ঞেস করছে কজের গ্রাফ কেমন, মাধ্যমু ধইরা সাইনের গ্রাফ আর কজের গ্রাফ একই, জাস্ট কস মান হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে, এটা হচ্ছে কজের গ্রাফ, আর মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলে সেটা হচ্ছে সাইনের গ্রাফ। আচ্ছা এখানে আমি একটা ইম্পর্টেন্ট টার্ম তোমাদেরকে দেখাই, এই টার্মটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, মনে করো আমি তোমাকে বললাম, এখানে একটু ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাকে এই গ্রাফটা দিই, এই অক্ষ বরাবর আমরা টাইম দিচ্ছি আর এই অক্ষ বরাবর আমরা সরণ দিচ্ছি এক্স, সো বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি এর গ্রাফ। কেউ যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে সে কোত্থেকে যাত্রা আরম্ভ করছে, সাম্যাবস্থা থেকে, কোন একটা বস্তু যদি সাম্যাবস্থান থেকে যাত্রা আরম্ভ করে তাহলে কি তার আদি দশা থাকে না। সো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কিন্তু এরকম হবে না, এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল লেখা যাবে না, ওমেগা টি প্লাস ডেল লিখলে বলে দিতে হবে ডেলের মান 0। আমরা তো ওমেগা টি প্লাস ডেল লিখি সবার জন্য, যখন তোমাকে গ্রাফটাই এরকম দিয়ে দিছে, গ্রাফ দেখে বোঝা যাচ্ছে সেই সাম্যাবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, দ্যাট মিনস তার কোনো আদিদশা নাই। সো গ্রাফের ইকুয়েশনটা হচ্ছে এরকম। আচ্ছা ভালো কথা, এখন ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা এখানে তোমাকে যে জিনিসটা বললো সেটা হচ্ছে এই বস্তুটা এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে যাইয়া এখানে আসতে, জানি ভাইয়া এতটুকু পর্যন্ত আসতে যে সময়টা লাগছে, এই সময়টাকে আমরা বলি হচ্ছে তার পর্যায়কাল, ঠিক কি না? আমরা জানি এখানকার দশা আর এখানকার দশা এক্স্যাক্টলি সেম, আমরা বলছিলাম দশা বলতে তার সম্যক অবস্থাকে বুঝে, মানে সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টের দশা আর এই পয়েন্টের দশা সেম, তাহলে এই বস্তুটা সম্পূর্ণ পথ ঘুরে আবার আগের অবস্থানে আসতে যে টাইমটা লাগে তাকে বলে পর্যায়কাল, দ্যাট মিনস এটা হচ্ছে আমার পর্যায়কাল। তাহলে পর্যায়কাল মানে হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি, দেখো হয় কি না। এতটুকুকে আমরা বলি হচ্ছে 90 ডিগ্রি, এতটুকুকে আমরা বলি 90, এতটুকুকে আমরা বলি 90, এতটুকু 90, 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90, 360 হয় কি না? অবভিয়াসলি হয়। এর মানে টোটাল পূর্ণ একটা দোলন দিচ্ছে। আচ্ছা এটাকে যদি আমি দুই ভাগে বিভক্ত করি, এটা কি তার ঠিক অর্ধেক না? দিবে অর্ধেক। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল টি, এখানে সময় হচ্ছে T/2। এবার আমি যদি বলি এটা যদি T/2 হয় তাহলে নিশ্চয়ই এই সময়টা হচ্ছে T/4 না? এর মানে হচ্ছে আসলে সে এখান থেকে এখানে যাইতে সময় লাগে T/4, মানে পুরা টি এর 4/1 এখান থেকে এখানে যাইতে লাগে T/4, তাহলে T/4 প্লাস T/4 সমান T/2। এখান থেকে এখানে যাইতে T/4, এখান থেকে এখানে যাইতে T/4, এখান থেকে এখানে যাইতে T/4, তাহলে এখানে হবে 3 বার T/4, 3T/4।
এখান থেকে এখানে যাইতে আবার t/4, 4 বার t/4 মানে হচ্ছে t। তাহলে তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করি, পরীক্ষায় প্রশ্ন করা হবে তোমার এরকম প্রশ্ন করতে পারে, সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? ঝাপসা হয়ে গেছে? এবার ঠিক আছে কিনা দেখো তো। এবার ঠিক আছে কিনা একটু দেখি তো। এখন ঠিক হয়েছে না? সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? আমি তোমাকে এখানে বলে দিলাম পর্যায়কাল t হচ্ছে 4 সেকেন্ড বা আমাদের 10 সেকেন্ড। আচ্ছা তোমরা আমাকে আনসার দাও তো, এটা হচ্ছে আমার ক নাম্বার আনসার। ক নাম্বার, সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? পর্যায়কালের মান 10 সেকেন্ড, সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? সাম্যাবস্থান থেকে বিস্তারে যেতে কত সময় লাগে? তারপর হচ্ছে এটাকে নাম দিলাম হচ্ছে এ বিন্দু, এটাকে নাম দিলাম হচ্ছে বি বিন্দু। আমি বললাম এ থেকে বিতে যেতে কত সময় লাগে? এ থেকে বিতে যেতে কত সময় লাগে? কিরে একজনও কি কারেক্ট অ্যান্সার দাও নাই? সবাই ভুল অ্যান্সার দিছ? একজন দিছে, অর্পণ কুমার দাস, ইউর আনসার ইজ কারেক্ট, আর সবারগুলো ভুল। কিরে তোমরা কি উল্টা বুঝছো নাকি? 5 সেকেন্ড কেন বলতেছো তোমরা? এই যে পাতেহা নিলে, ঠিক আছে t/4। দেখো তোমার কোয়েশ্চেনটা কি বলছে? সাম্যাবস্থান থেকে, ভাইয়া এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থান, এটাই হচ্ছে আমার সাম্যাবস্থান। এবার বলছে বিস্তারে যেতে, ভাইয়া এটাই হচ্ছে আমার বিস্তারের শীর্ষবিন্দু, বিস্তার। তাহলে এখান থেকে এখানে যেতে কত সময় লাগে? 4/1 না? পুরোটা হচ্ছে এটা কি তার 4/1 না? তাহলে এটা হচ্ছে তার 4/1। দেখো এরকম একটা জিনিস মানে হচ্ছে 4/1। তাহলে 4/1 সময় লাগে হচ্ছে t = t/4। t এর মান হচ্ছে 10 সেকেন্ড, 10/4 মান হচ্ছে 2.5 সেকেন্ড। কথা ক্লিয়ার কিনা? যারা 5 সেকেন্ড বলছি আমরা কি আনসারটা বুঝতে পারছি? যারা 5 সেকেন্ড বলছি তারা কি নিজেদের ভুলটা ধরতে পারছি? আর সেকেন্ড প্রশ্নে বলছে এ থেকে বিতে যেতে। এ মানে হচ্ছে বিস্তারের সর্বোচ্চ বিন্দু, আর এটা হচ্ছে বিস্তারের সর্বনিম্ন বিন্দু। এটাকে আমরা বলতে পারি বিস্তারের সর্বোচ্চ বিন্দু, বিস্তারের সর্বনিম্ন, কারণ এটা হচ্ছে পজিটিভ দিকে নেগেটিভ দিকে। বিস্তারের সর্বোচ্চ বিন্দু, এটাকে আমরা সর্বোচ্চ বলতে পারি, সর্বোচ্চ বিন্দু, আর এটাকে আমরা বিস্তারের সর্বনিম্ন বিন্দু বলতে পারি, বিস্তারের সর্বনিম্ন। তো এ থেকে বিতে যেতে আমার সময়টা কতক্ষণ লাগে ভাইয়া? এ থেকে এখানে আসতে এতটুকু মান হচ্ছে t/2, এতটুকু মান হচ্ছে t/2। তাহলে ওভারঅল কত লাগে? সরি t/4। এতটুকু মানে t/4, এতটুকু মানে t/4, 2বার t/4 মানে হচ্ছে t/2। তাহলে আমরা বলতে পারি t = t/2 মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5 সেকেন্ড। হোপফুলি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছি কি না বলি তো আমরা।
আমরা কি সবাই বুঝতে পারছি ব্যাপারটা, নাকি এখনও আমাদের কনফিউশন? বুঝতে পারছি নাকি এখনও কনফিউশন? এই ব্যাপারটা বুঝছি কিনা একটু ক্লিয়ার করি। ওকে, এই ব্যাপারগুলো তোমাদের সেকেন্ড পেপারও লাগবে। এই ব্যাপারগুলো সেকেন্ড পেপারের 5 নম্বর অধ্যায়ে লাগবে। এই ব্যাপারগুলো, হ্যাঁ, এই ব্যাপারগুলো সেকেন্ড পেপারের 5 নম্বর অধ্যায়ে লাগবে। ওকে, নাও এবার হচ্ছে আমি লাস্ট কোয়েশ্চেন করাবো। এই কোয়েশ্চেনটা করি, আমাদের ক্লাস শেষ। আমরা আর এই যে শক্তির মধ্যে যাব না, আগামী ক্লাসে শক্তির মধ্যে যাব, সমস্যা নেই, আমাদের সময় আছে। আর তোমরা কিন্তু যারা সেকেন্ড পেপারে ক্লাস করতেছো না, সবগুলোর ফিটা মুদইরা সেকেন্ড পেপারের ক্লাসগুলো করতে থাকো, পরে পিছিয়ে যাবা। পিছিয়ে পর আমার কিছু বললে লাভ হবে না, আমারও বললে কিন্তু লাভ হবে না। সেকেন্ড পেপারের ক্লাসগুলো যারা করতেছে তারা আগে যাচ্ছে, সো তুমি পিছিয়ে গেলে এটা দায়িত্ব হচ্ছে তোমার। দেখো তোমরা সেকেন্ড পেপার সহ টানতেছো ধরে নিয়ে, আমি কিন্তু এখানে একটু স্লো আগাচ্ছি মিনস হচ্ছে আমরা নর্মালি কোচিংয়ে হচ্ছে অফলাইনে থাকা অবস্থায় তোমার লাস্টে দিয়ে খুব দ্রুত টানতে হয়, অনেক দ্রুত টানতাম, মানে এক ক্লাসে 1 ঘন্টায় তোমাদেরকে 1 ঘন্টায় যা তোমাদের এই যে 2 ঘন্টায় যা পড়াই ওদেরকে 1 ঘন্টায় না 30 মিনিটে তা পড়াতাম পুরো স্থূল। কারণ অফলাইনে উড়াদুনা লেভেলে দ্রুত লেকচার দেওয়া যায়। আমার অনেকে মনে করি একটু বেশি স্লো লেকচার দেয়, কিন্তু অফলাইনে হচ্ছে উড়াদুনা লেভেলে দ্রুত লেকচার দেওয়া যায়। কিন্তু অনলাইনে তো দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কে বুঝতেছে না, তখন আমার সবার কথা চিন্তা করে একটু স্লো আগাইতে হচ্ছে। তো আমি কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এখানে তোমাদেরকে একটু প্রেশার কম দিচ্ছি, না হয় ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে হেভি প্রেশার দেওয়া হয়, কিন্তু তোমাকে হেভি প্রেশার দেওয়া হচ্ছে না, কারণ তুমি ওগুলো সব টানতেছো ধরে নিয়ে। সো পরে মাইন্ডকে সিপে বললে তুমিই পড়বা। আর ইভেন হচ্ছে আমাদের এই 2 দিন পরে হচ্ছে সেকেন্ড পেপারের অলরেডি ফেট শুরু হয়ে যাবে, তখন তো তুমি ঝামেলায় পড়ে যাবে। তুমি বলবে আমি তো শেষ করে নিই, সবাই 1-2টা করে ওদের শেষ করে ফেলছে, আর তুমি হা করে বসে থাকবা। হা করে বসে থাকলে কেউ মিষ্টিও দিবে না, পারলে কাকে হাগু করে দিয়ে যাবে। আসো এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন করি না, আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন। এটা করলে হচ্ছে আমাদের এই যাবৎকালের সব কিছু শেষ। হ্যাঁ, মানে এই রিলেটেড যতটুকু আমরা পড়ছি তা ওই পর্যন্ত। এরপর আমরা শক্তির মধ্যে যাব, এরপর স্প্রিংয়ের মধ্যে যাব, এরপর 3টা কনসেপ্ট বাকি আছে, ছোটো 3টা কনসেপ্ট। এরপর পাহাড়ের উচ্চতা নির্ণয় বের করবো। আর হচ্ছে তোমাদের ওই যে কী বলে মহাকর্ষে অভিকর্ষ স্তরণের কনসেপ্ট পড়ছো না, সেই কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে নিচে নামলে কেমন হয়, নিচে নামারটা এখানে কাজে লাগে না, এখানে উপরেরটা কাজে লাগে, কারণ আমরা এখানে পাহাড়ের উপরে আমরা কাজ করব। তো পাহাড়ের উপরে কাজ করতে গেলে এখন পাহাড়ের তো উচ্চতা আছে, ওইখানে জি এর মান কত বের করতে হয়, ওগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা লিখি। 2টি সরলচন্দিত গতির সমীকরণ, আমি ডাইরেক্ট লিখে দিই। দুটি সরলচন্দিত গতি সমীকরণ, 2টি সরলচন্দিত গতি সমীকরণ। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার সেকেন্ড পেপারের হচ্ছে ম্যাথের সবগুলো ক্লাসে আমি নেব। ম্যাথ সেকেন্ড পেপারের ম্যাথের অনলাইনে ম্যাথের সবগুলো ক্লাসই আমি নেব। সো যারা অনেকে গত বছরও বলছে ভাই আপনি ক্লাস নেবেন, জানতাম না, তো ওই জন্য আগে থেকে বলে রাখতেছি যে সেকেন্ড পেপার ম্যাথেরও ক্লাসগুলো আমি নেব, সম্পূর্ণ ফুলে আমি নেব। যেহেতু ফার্স্ট পেপার মিরাজ নিচ্ছে, আবার কারণ মিরাজকে আবার নতুন বেসের ফার্স্ট ইয়ার নিতে হচ্ছে, ও এখনও মানে এত বেশি প্রেশার নিতে পারবে না আসলে। কারণ হচ্ছে একজনে যতটুকু প্রেশার নিতে পারে ততটুকু করতে হয়। যেমন আমাদের একটা ক্লাস নিতে হলে, আমার তো গত 4-5 বছর ধরে পড়াচ্ছি, আমাদের একটা ক্লাস নিতে হলে উইথাউট প্রিপারেশনও উড়াধুনা লেকচার দেওয়া যায়। সো কিছু ক্রাইটেরিয়া আছে, তো যতটুকু লোড নিতে পারবে আর কি। এখন হচ্ছে যেমন মিরাজকে সিম্পল লোড দিলে ও খুব জোস করে বুঝাইতে পারে, যেমন ও সবচেয়ে বেটার হচ্ছে তুমি দেখবো মিরাজ আন্তরিকতা যথেষ্ট লেভেলের ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি আমার কথা অনুযায়ী কাজ করতেছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন কথা হচ্ছে ওই অতিরিক্ত প্রেশার দিলে আবার দেখা যাবে ও টলারেন্স করতে পারবে না, তো তখন দেখা যাবে এবার হিতে বিপরীত হয়ে যাবে। তো সেকেন্ড পেপারগুলো আমি নেব, অনলাইনে আমি নেব। আচ্ছা দেখি, আচ্ছা আমরা এদিকে চলে যাই। হ্যাঁ, 2টি সরলচন্দিত গতির সমীকরণ, 2টি সরলচন্দিত গতির সমীকরণ। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আর তোমরা তো অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছে সামনে, যেহেতু অলরেডি আমরা সেকেন্ড ব্যাচ শুরু করেই দিছি, পার্সিয়ালি চলতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের অনেক বন্ধুবান্ধব থাকতে পারে যে যারা ফার্স্ট ইয়ারে বাস টাস খাইছে, যারা বাস খায়নি তাদের কোনো সমস্যা নেই। যারা মনে করো
তাদের ফার্স্ট পেপার নিয়ে স্যাটিসফাইড না। যেমন ফর এক্সাম্পল তোমরা যদি মনে করো তোমরা ইমু ভাইয়াকে নিয়ে ফার্স্ট পেপার ইমু ভাইয়ের কাছে পড়ে স্যাটিসফাইড না, তাহলে অবভিয়াসলি নিশ্চয়ই তোমরা স্যার চেঞ্জ করবা, অবভিয়াসলি ইমু ভাইয়াকে চেঞ্জ করে অন্য কারো কাছে যাবা। হ্যাঁ, যাওয়া উচিত, তুমি আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ না করলে অন্য কোথাও তোমাকে অবশ্যই যেতে হবে, এবং আমি তোমাকে অর্ডার করবো তুমি যদি আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ না করো অন্য কোথাও যাও যেখানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। কারণ পড়ালেখাটা ডিপেন্ড করে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধের উপর। কে ভালো পড়াচ্ছে কে খারাপ পড়াচ্ছে সেটা পরের কথা, আগে হচ্ছে আমি কাকে নর্মালি নিতে পারতেছি, আমি কাকে মানে ভালোভাবে কার কাছে আমি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে মেন কথা। দেন হচ্ছে আসবে কোয়ালিটি, কে কতটুকু সিনসিয়ারলি পড়াচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার আমাদের যেমন আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়তাম, এটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন হচ্ছে আমি শুধুমাত্র আমাদের ম্যাথের স্যারটাকে চেঞ্জ করে নিই। মানে ফার্স্ট ইয়ারে যার কাছে ম্যাথ পড়ছি সেকেন্ড পেপারে ওই স্যারের কাছে ম্যাথ পড়ছি, কিন্তু আরও কয়েকজনের কাছে গেছিলাম, বাট দেখা গেছে আনুপাতিক হারে ফার্স্ট ইয়ার যার কাছে পড়ছিলাম ওই স্যারটাকেই আমার দেখতেছি বেশি ভালো লাগতেছে, ওনার কাছে রয়ে গেছি। বাট অন্যান্য সকল সাবজেক্টে স্যার চেঞ্জ করে ফেলছি, কারণ দেখতেছি না এই অন্য জায়গায় গেলে আর একটু বেটার মনে হচ্ছে। সো এই জিনিসটা আর কি। সো ওইরকম তোমাদেরও অনেকে হবে যে যারা যদি বাইরে কেউ স্বাচ্ছন্দ্য বোধ না করে তারা তো সেকেন্ড পেপারে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধের মতো কেউ একজন দরকার। সো তোমরা সাজেস্ট করতে পারো যদি মনে করো মডুলাস তোমাদেরকে ভালো কিছু দিচ্ছে। আসি আমরা, দুটি সরলসন্ধিত গতির সমীকরণ দেওয়া আছে, x1 = 0.2 sin 50 πt plus 5/3 আর আরেকটা হচ্ছে x2 = 0.2 cos 50 πt। ওকে, আচ্ছা এবার তোমাকে বলা হলো দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো। তোমাকে বলা হলো কোয়েশ্চেনটা হচ্ছে দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো। পার্থক্য নির্ণয় করো। তো এখানে ওরা এই কোয়েশ্চেনটা দিছে, আমি তোমাকে কোয়েশ্চেন দুইটা দিব, একটা হচ্ছে কোয়েশ্চেন 1 আর একটা হচ্ছে কোয়েশ্চেন 2, বেসিকটা ক্লিয়ার করার জন্য। এটা বললে আমাদের শেষ, এগুলো কিন্তু কেউ বলবে না বা বিভিন্ন বই তো ক্লিয়ারলি ডিফাইন করা নাই, বাট আমরা তো বলছিলাম আমাদের একাডেমিক আমরা এমনভাবে পড়বো যাতে করে সৃজনশীল আমাদের কোথাও আটকাইতে না পারে। তো এখানে আটকানোর মতো একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি তোমাকে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিব, ব্যাগের সাপেক্ষে না বলে আমি বলবো হচ্ছে স্মরণের সাপেক্ষে। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুবহু সেম কোয়েশ্চেন, তবে এখানে ব্যাগের সাপেক্ষে। আসো আমি ব্যাপারগুলো তোমাকে ক্লিয়ার করি। এখন তোমাকে যে বলতেছে দুইটা সরলচন্দ্রিত গতির সমীকরণ দেওয়া আছে, আমি একটু তোমাকে দেখাই। x1 = হচ্ছে 0.2 sin 50 πt plus 5/3 আর x2 = হচ্ছে 0.2 cos 50 πt। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া আমি যদি বলি দশা বলতে কি বুঝি, কোনকেই বুঝি, কোনটা সাইন অথবা কজের পাশে যেটা থাকে সেটাই কোন। তাহলে আই মিন প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে তার দশা, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হচ্ছে তার দশা। এখন তোমাকে বললো দ্বিতীয় কণাটির সাপেক্ষে স্মরণের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো। তাহলে দশা, এটা প্রথম কণার দশা, এটা দ্বিতীয় কণার দশা। প্রথমটার দশা যদি del1 হয়, দ্বিতীয়টার দশা যদি del2 হয়, তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার দশা মান হচ্ছে del2 - del1, কারণ দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার। তাহলে আমাদের এখানে দ্বিতীয়টার সাপেক্ষে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার মানে del1 - del2, এটা হচ্ছে দশা পার্থক্য ডেল্টা ডেল। এখন এখানে সবচেয়ে বড় ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা এটার দশা থেকে এটার দশা ডাইরেক্টলি বিয়োগ করে দাও, যেটা ভুল। কেন ভুল? আচ্ছা তুমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করলে তাদেরকে সেম মিনিং হইতে হবে আগে। এখন দেখো এটা হচ্ছে সাইনের ইকুয়েশন, এটা হচ্ছে কজের ইকুয়েশন, এটা সাম্য অবস্থা থেকে যাত্রা আরম্ভ করছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করছে। তাহলে এই দুটির মধ্যে কম্পেয়ার করা পসিবল না।
তাহলে কম্পেয়ার যদি করতে হয় তোমাকে যে কাজটা করতে হবে ওদের মধ্যে ওদেরকে এমনভাবে সাজাইতে হবে যাতে করে দুইটা সেম ক্যাটাগরির হয়। এটা সাইনের, সো এটাকেও সাইনের বানাইতে হবে। এটাকে যদি তুমি সাইনের বানাও ওই মুহূর্তে তুমি দশা বলতে পারবা সেটা। তাহলে এই দেখো এটাকে আমি সাইনের বানাচ্ছি কীভাবে, এই দেখো আমি এটাকে লিখতে পারি x2 = 0.2 কজের জায়গায় দিলাম সাইন, আর এখানে দিলাম হচ্ছে 55t + 5/2। দেখো এবার হয় কি না, কারণ আমরা তো জানি এই 5/2 + থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি cos থিটা। তাহলে আমি এই যে এটার সাথে 5/2 যোগ করে দিলে কসটা সাইন হয়ে যায়, এটা বুঝছি কি না? মানে জাস্ট ইমাজিন আগের বার তোমরা যখন এই যে আমাদের x = a sin of এই যে আশিক যে কোয়েশ্চেনটা করছিলা তখন বলছিলাম না ω t + ডেল এর জায়গায় 90, এই 90 বসানোর কারণে এটা কী হয়ে গেছে, a cos ω t হয়ে গেছে না? এখন কসটাকে আমি সাইনে রূপান্তর করলাম, যখন কসটাকে আমি সাইনে রূপান্তর করলাম এবারে বলতে পারবো দে আর কম্পারিজন যোগ্য, তারা কম্পেয়ার করার যোগ্য। এখন তাদেরকে আমি কম্পেয়ার করতে পারবো। তাহলে দেখো এটা হচ্ছে প্রথমটার দশা, এটা হচ্ছে সেকেন্ডটার দশা, এটাকে আমরা দশা বলতেছি। এখন আমি বলতে পারবো এই দশাটা হচ্ছে আমার del 1, এই দশাটা হচ্ছে আমার del 2, এটা হচ্ছে আমার del 1 আর এটা হচ্ছে আমার del 2। এখন আমরা বলতে পারবো দুইটার মধ্যে এবার তুমি কম্পেয়ার করো দশা পার্থক্য কত। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন 1 বলছে স্মরণের সাপেক্ষে, কিচ্ছু না বললে যা দেওয়া থাকে তার সাপেক্ষে। তাহলে স্মরণের সাপেক্ষে এটা স্মরণের ইকুয়েশন, এটা স্মরণের ইকুয়েশন, এখানে এটা হচ্ছে দশা, এখানে এটা হচ্ছে দশা। তাহলে দুইটা দশা দেওয়া আছে। এখন আমি কম্পেয়ার করতেছি ডেলটা, ডেল মানে দশা পার্থক্য সমান হচ্ছে del 1 - del 2। del 1 এর মান হচ্ছে 55t + 5/3 মাইনাস বিয়োগ করছি 55t + 5/2 বিয়োগ করে দিছি। এবার আমি বিয়োগ করলে এখানে কাটাকাটি যায়, এটা থাকে কত ভাইয়া, থাকে হচ্ছে 5/3 - 5/2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3 × 2 = 6। তাহলে 3 × 6 2 একে 2π - 3π, এর মান হচ্ছে -5/6। চো এটা আমার আনসার, নো প্রবলেম। দশা পার্থক্য এত পাইছি, বলো এটা আমরা বুঝছি কিনা? দশা পার্থক্য আমরা এত পাইছি এটা আমরা বুঝছি কিনা বলো তো? দশা পার্থক্য আমরা এত পাইছি এটা বুঝছি কিনা? তাহলে তার স্মরণের সাপেক্ষে স্মরণের দশা পার্থক্য আমরা বের করলাম কিভাবে? তাদেরকে দশা পার্থক্য বের করতে হলে তাদেরকে অবশ্যই সেম ফর্মেটে আনতে হবে। আই রিপিট অ্যাগেইন, সেম ফর্মেটে আনতে হবে। এটা দ্বারা বুঝাচ্ছে সাইনের ইকুয়েশন। এখানে আদি দশা 5/3, এখানে আদি দশা 5/2। এই আদি দশা 5/2 হওয়ার কারণে তাকে সংক্ষেপে এভাবে লেখা যাইতো, 5/2 হওয়ার কারণেই তাকে সংক্ষেপে এভাবে লেখা যাইতো, কিন্তু যেহেতু 5/2 না, সংক্ষেপে আর এভাবে লেখা যাচ্ছে না। কথা ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা যাক, মাশাআল্লাহ, বুঝতে পারছি। এবার তুমি দেখো তো, তোমাকে আমি বললাম এবার হচ্ছে ব্যাগের সাপেক্ষে। তাহলে তুমি কি করবা, এটাকে এখানে দুইটাকে সাইন বানানো হয়ে গেছে, এখন এটাকে অন্তরীকরণ করলে ব্যাগ পাবা না, ব্যাগের একটা ইকুয়েশন পাবা না। এটাকে অন্তরীকরণ করলে ব্যাগের একটা ইকুয়েশন পাবা না, অবশ্যই পাবা। ওই দুইটা ইকুয়েশনে সাইনগুলো তো কজ হয়ে যাবে, ওই কজের পাশে যেটা থাকবে সেটাই দশা, কজের পাশে যেটা থাকবে সেটাই দশা। এই দুইটা দশা একটা থেকে একটা বিয়োগ করলে আনসার এটাই পাবা। আসলে তো সেম কথা, আনসার সেমটাই পাবা। দেখবো যে এই দুইটাই পাওয়া গেছে, কারণ তখন তো এখানে কস এত আসবে, সো সেম, কোনো ব্যাপার না। তাহলে আমাদের বুঝতে পারছি তখন আনসার সেমটা আসবে। সো যেটাই বলুক না কেন, আমাকে যদি তবে পরীক্ষায় তোমাকে বলছে ব্যাগের সাপেক্ষে, তুমি এখান থেকে বলে দিতে পারবা না, অন্তরীকরণ করে তোমাকে দেখাই দিতে হবে। কিচ্ছু না বললে সরাসরি দেখাই দিবা। তাহলে সেম না হলে কম্পেয়ার করতে পারবো না, কথা ক্লিয়ার কিনা? সেম না হলে কম্পেয়ার করতে পারবো না, কথা ক্লিয়ার কিনা? সেম না হলে কম্পেয়ার করতে পারবো না, কথা ক্লিয়ার কিনা বলো তো? সেম না হলে কম্পেয়ার করতে পারবো না, এই কথাটা ক্লিয়ার কিনা? তুমি কারো সাফাকি কাজল মানো নাকি। সাইফুল বললো del 1 - del 2 কেন হবে, del 2 - del 1 কেন হবে না? আমরা যখন ভেক্টর পড়ছিলাম তখন বারবার বলছিলাম যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। এখানে বলছে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটা, কার সাপেক্ষে? দ্বিতীয়টার সাপেক্ষে, ওই জন্য দ্বিতীয়টা বিয়োগ করছি। প্রথমটার সাপেক্ষে বললে প্রথমটা বিয়োগ করতাম। এই সাইফুল তোমার কি মনে নাই? সাইফুল বাবা, তোমার কি মনে নাই? বাবা সাইফুল বাবু, তোমার মনে নাই যার সাপেক্ষে তাকে কি করতে হবে বলো তো? সাইফুল বলো না। বাবা
ও বাবা, বলো না সাইফুল, বলো একটু শুনি, তোমার থেকে শুনি। হ্যাঁ, এতক্ষণ মনে পড়ছে না? এই ক্লাস তো শেষ। বল না সাইফুল, বল না, বল না সাইফুল, বল না, যার সাপেক্ষে বের করতে হয় তাকে বিয়োগ কর না, বল না ও সাইফুল, বল না। আসো, শেষ তাহলে আমাদের শেষ। আমার যে মোটা গলা, খুব গান করতে ইচ্ছে করে, কিন্তু নিজের কাছে নিজে মনে হয় নিজের গলা নিজের শুনতে অবস্থা খারাপ হয়ে যায়, মানুষ শুনলে কী অবস্থা হবে চিন্তা করো। ছুটি, লেটস নাচো। হ্যাঁ, ছুটি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত, আজকে এতটুকুই থাকুক না? আজকে এতটুকুই থাকুক। আমি ভাবছিলাম গতিশক্তি বিভশক্তি পড়াবো, কী দরকার এত প্যারা দেওয়ার। আমাদের অনেকগুলো ম্যাথ করাতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ এই ম্যাথগুলো এত ম্যাথ প্রতি বছর করাই না, এবছর করাচ্ছি। তোমরা অনলাইনে হওয়ার কারণে কত যে সুবিধা পাচ্ছ জানো। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি জেনারেলি যে পরিমাণ প্র্যাকটিস করাই, অনলাইনে তার ডাবল প্র্যাকটিস করাই, মানে অনলাইনে একটু বেশি প্র্যাকটিস করাই। কারণ হচ্ছে অনলাইনে তো আমার টাইম আছে। কোচিংয়ে তো মনে করো 1 ঘন্টা গেছে, এই 4টা তোমার 5টা 1 বাজছে, দরজায় আরেক বেশি এসে দাঁড়ায় আছে, পরে দেখা গেছে 5-7 মিনিট রেখে ছেড়ে দিতে হচ্ছে, আবার আরেক বেশি এসে ঢুকতেছে, আবার টাইম টু টাইম ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু তোমাদের একটা সুবিধা হচ্ছে, তুমি যত সিলি করো, আমি তো ছাড়তেছি না। তো ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রতি ক্লাসে যদি 10 মিনিট 20 মিনিট 30 মিনিট বেশি পড়ানো হয়, এবার চিন্তা করো 100টা ক্লাসে কী পরিমাণ পড়ানো হয় বেশি। সো ওই দিক দিয়ে তোমরা লাকি, অনলাইনে একটু বেশি এক্সাম্পল দেওয়া যাচ্ছে, বেশি প্র্যাকটিস করানো যাচ্ছে। আবার অনলাইনে আমি একটু স্লো বলতেছি। ওকে, যাক, তাহলে আমরা আজকে এতটুকু শেষ করে দিছি। ভাই একটা গান, কি গান করবো? বাবু খাইছো, হিরো আলম না? এখন আবার কি একটা বাইর করলো না, এই যে কি টুমটুমটে কি একটা, ওই যে জঙ্গলিদের কি একটা জিনিস দিয়ে বের করছো একটা গান। দূর ময়না চলো, কত সুন্দর সুন্দর গান আছে। অলির কথা শুনে বকুল হাসে, কই আমার কথা শুনে তবু তুমি হাসো না তো, ধরারও ধরি। যে গলার গলা, এ গলা গান গাইলে মানুষ মারবে। এত ভালো ভালো গানগুলোর বেজ্জতি হয়ে যাবে, এটা সম্ভব না। আমার একটা ফেভারিট গান আছে, তুমি আসবি বলে একটা গান আছে না, তুমি আসবি বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো যায়নি, তুমি আসবি বলে। আরে কেমনে গাইতো, আমার গানের লিরিক্স মনে থাকে না। মোহাম্মদ ফাহিম সুন্দর গানের কথা বলছে, 1 বিন্দু ভালোবাসা দাও। হ্যাঁ, 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 সিন্ধু হৃদয় দিব। আরে সবচেয়ে সুন্দর গান হচ্ছে এটা, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি দেহ, কেমনে না বলে, দুটি প্রাণ একই মনের দাবিদার মনে হয়। আমি কেমনে না বলে, কেমনে গায় তো কি সুন্দর। আসলে আমি গানের লিরিক্স ভুলে যাই, এটা সবচেয়ে বড় প্রবলেম। আর গানগুলো হচ্ছে মনে করো রাস্তায় শোনা, মানে এইসব গান তো আর মনে করো বাসায় বুঝে শোনা হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যাই। আরে কত সুন্দর গান ছিল। ও সুন্দরী তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি,
তুনে মারি এনটিআর গান। আচ্ছা ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা। আমরা যেদিন মনে করো ফার্স্ট ইয়ার কমপ্লিট করব, হ্যাঁ, সেদিন আমরা একটা আয়োজন করব। আমি খালি গান গাইবো, তোমরা খালি শুনবা। প্রয়োজনে যারা গিটার টিটার পারো তারা আমার বাসায় চলে আসবা গিটার টিটার নিয়ে, তখন একসাথে তোমাদেরকে নিয়ে গান গাইবো, কোনো সমস্যা নাই। সো আজকে এতটুকু পর্যন্ত। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সিরিয়াস হও। এখন এই টাইমে তোমাদের আর মানে সিরিয়াস না থাকাটা মানায় না আর কি আসলে অ্যাকচুয়ালি। তো একটু সিরিয়াস থাকো, পড়াশোনা করো ভালোভাবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।